একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা। তাড়াতাড়ি সব ডেকোরেশন শেষ করো, বেশি সময় কিন্তু নেই। আর কতবার বলেছি গোলাপ ফুলগুলো সরাও। আয়ানের গোলাপ ফুলে অ্যালার্জি আছে। নায়িকা মা অনেক স্ট্রিক, কোনো কাজ ধরলে যে পর্যন্ত তা কমপ্লিট না হয় শান্তিতে বসেন না। একটু রাগি, কিন্তু অনেক ভালো মনের মানুষ। জি বড় ম্যাডাম, এখনই সরাচ্ছি। ভয়ে ভয়ে ফুলগুলো তাড়াতাড়ি সরিয়ে ফেলল। কামিনী, কোথায় তুমি? কাজের মেয়ে কামিনী দৌড়ে আসলো। জি ম্যাডাম, ডেকেছেন? শাবনম কোথায়? ছোট ম্যাডাম তো ঘুমাচ্ছে, অনেকবার ডাকছি উঠে না, উল্টা বালির ছুঁড়ে মারে। আপনি তো জানেনই ছোট ম্যাডাম 10টার আগে ঘুম থেকে ওঠে না, হাজার ডাকলেও। তাই বলে আজকেও 10টা অব্দি ঘুমাবে মেয়ে? আজ ওর এঙ্গেজমেন্ট, আর ও লাট সাহেবের মতো ঘুমোচ্ছে। ওর কোনো খেয়ালই নেই। দাঁড়া, আমি গিয়ে ওর ঘুম তাড়াচ্ছি। অনেকটা রেগে শবনমের রুমের দিকে গেলেন। শবনম গল্পের নায়িকা, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ, হাইট 5 ফুট 1 ইঞ্চি, চুলগুলো লম্বা আর হালকা কোঁকড়ানো, ঠোঁটের উপরে হালকা ছোট তিল। রূপবতী না হলেও মায়াবতী বললেই শ্রেয়। বাবা মার একমাত্র মেয়ে, একটু দুষ্টু আর অনেক মিষ্টি। এইদিকে একটা বড় টেডি বেয়ার জড়িয়ে ঘুমিয়ে আছে শবনম। ছোট ছোট চুলগুলো উড়ে কপালে এসে পড়ছে, ঠোঁটে মুচকি হাসি। একটা বিশাল রুম, রুমের সব দেওয়াল সাদা রঙের। পুরো রুমে সাদা পর্দা বাতাসে উঠছে। শবনম রুমটিতে প্রবেশ করে আয়ের নাম ধরে ডাকছে। শবনম রুমটিতে প্রবেশ করে আজান নাম ধরে ডাকছে। আজান, কোথায় তুমি? দেখো, অনেক অপেক্ষা করিয়েছ। আর না। আশেপাশে শুধু আজানের হাসির আওয়াজ পাচ্ছে ও। শবনম চারিদিকে ঘুরে ঘুরে আজানকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। শবনম প্রায় কেঁদে দিবে এমন অবস্থা। হঠাৎ একটু এগিয়ে গিয়ে দেখে আজান বেলকনিতে দাঁড়িয়ে ওর দিকেই তাকিয়ে আছে, ঠোঁটে সেই মন ভোলানো হাসি। শবনম দৌড়ে আজানের সামনে গিয়ে দাঁড়ায় আর হাঁপাতে হাঁপাতে বলে, অনেক ভালো লাগে তাই না আমাকে কষ্ট দিয়ে আমার কাছে থেকে দূরে যেতে? এবার আর কোথাও যেতে দিব না, কোথাও হারাতে দিব না। কথাগুলো বলে শবনম আজানের দিকে এগোতেই আশেপাশে ধোঁয়া দিয়ে ভরে যায়। শবনম হাত দিয়ে ধোঁয়াগুলো সরিয়ে সামনে তাকিয়ে দেখে আজান নেই। শবনম পাগলের মতো এদিক ওদিক আজানকে খুঁজতে লাগলো। ওর নাম ধরে ডাকতে শুরু করলো, কিন্তু আজানকে পেল না। আজান বলে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে পড়ে শবনম। পুরো শরীর ঘেমে একাকার, থরথর করে কাঁপছে ও। এমন লাগছে আজানকে কেউ ওর থেকে দূরে সরিয়ে দিচ্ছে। বুকে হাত রেখে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ও। কি হয়েছে মামনি? মিসেস মায়ের কণ্ঠ শুনে দরজার দিকে তাকালো। মিসেস মায়া এসে শবনমের পাশে বসলেন, ওর মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, কি হয়েছে শবনম, এমন ঘামছো কেন তুমি? এতক্ষণে শবনম বুঝে গেছে যে ও স্বপ্ন দেখছিল, তাই নিজেকে স্বাভাবিক করে বলল, কিছু না আম্মু, জাস্ট আ ব্যাড ড্রিম। ও আচ্ছা, উঠে পড়েছে যখন ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই অপেক্ষা করছি। অকাদের অনেক কাজ বাকি আছে। মায়া মাথা ঝাঁকালো শবনম। মায়া নিচে চলে গেলেন। কামিনী শবনমের একটু কাছে এসে দাঁড়িয়ে বলল, আপামনি, স্বপ্নেও কি আজান ভাইয়াকে দেখছিলেন নাকি? শবনম লজ্জা পেয়ে কামিনীর দিকে বালিশ ছুঁড়ে মারল, আর কামিনী হাসতে হাসতে দৌড়ে বেরিয়ে গেল। শবনম কিছুক্ষণ নিজে নিজে হেসে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। এবার মেন কাহিনীটা বলি। আজান হলো শবনমের ছোটবেলার বন্ধু। ছোটবেলা থেকেই ওরা একে অপরকে অনেক ভালোবাসে। আজ ওদের এঙ্গেজমেন্ট। আজান 5 বছর আগে লন্ডন গিয়েছে লেখাপড়া কমপ্লিট করতে। আজানের মা বাবা ছোটবেলায় রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও ওর মামার কাছে বড় হয়েছে। আজ আজান ফিরে আসবে, আর আজই ওদের এঙ্গেজমেন্ট হবে। রেডি হয়ে নিচে নেমে আসে শবনম। মিস্টার আসিফ, শবনমের বাবা, বসে নিউজ পেপার পড়ছিলেন। শবনম এসে ওনার পাশে বসলো। মেয়ে পাশে বসতেই নিউজ পেপারটা রেখে শবনমের মাথায় হাত বুলিয়ে আদর করে বলেন তিনি, ঘুম হলো আমার মাটার? বাবা। মিসেস মায়া খাবারগুলো টেবিলে রাখতে রাখতে বলেন, 10টা অব্দি ঘুমালে কার আবার ঘুম ভালো না হয়? আব্বু, আম্মুকে বলো আমাকে বকলে বকতে, কিন্তু আমার সুইট ঘুমের ব্যাপারে কিছু না বলতে।
মেয়ের কাণ্ডে হালকা হেসে দিল আসিফ। মায়া, আমার মামনিকে কিছু বলো না, ও এখন অনেক ছোট, বুঝলা? আজকে অকট, 1 সপ্তাহ পরেই বিয়ে। ও বড় হবে কখন? সময় হলে ঠিকই বড় হবে, দেখে নিও। একদিন আমার মেয়ে আমার নাম উজ্জ্বল করবে, তাই না মা? ইয়েস আব্বু। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে নাম উজ্জ্বল করবে। এখন তাড়াতাড়ি খেতে আসেন, অনেক কাজ বাকি আছে। আচ্ছা মায়া, আয়ানকে এয়ারপোর্ট থেকে আনতে কে যাবে? আজান কাউকে আসতে বারণ করেছে, বলেছে শুধু গাড়ি পাঠিয়ে দিতে। আচ্ছা, রহিমকে পাঠিয়ে দিও। সন্ধ্যায় পার্লারে মেয়েরা আসে শবনমকে সাজাতে। শবনম আজ আজানের পছন্দ মতো নিজেকে সাজাবে। এইদিকে লন্ডনের ফ্লাইট বাংলাদেশের এয়ারপোর্টে ল্যান্ড করেছে। এয়ারপোর্ট থেকে বের হয়ে আজান একটা দীর্ঘশ্বাস ফেলল। আজান দেখতে পুরো হিরোর মতো, গায়ের রং ফর্সা, হাইট 6 ফুট 1, চুলগুলো একটু বড় আর সিল্কি। এই চুল নিয়ে শবনমকে অনেক রাগায়। পরনে হোয়াইট শার্ট আর ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক সানগ্লাস, আর ঠোঁটে মন ভুলানো মুচকি হাসি। আজান খেয়াল করলো আশেপাশে সব মেয়েরা ওর দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে। আজান একটা ক্লিয়ার স্মাইল দিয়ে হাতের ব্যাগটা কাঁধে ঝুলে হাঁটতে লাগলো। আজান মনে মনে ভাবছে, তোমরা যতই আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকো না কেন, এই আজান নিজেকে শবনমের নামে অনেক আগেই করে দিয়েছে। আজান শুধু শবনমের, আর স্বপ্ন শুধু আজানের। আই কামিং নির্জান। আজানের সামনে একটা গাড়ি এসে থামলো। গাড়ি থেকে রহিম চাচা বেরিয়ে আসলেন। আজান গিয়ে ওনাকে জড়িয়ে ধরলো। রহিম চাচার পুরো শরীর কাঁপছে। বারবার এক হাত দিয়ে নিজের কপালের ঘাম মুছছেন। কাপা কাপা গলায় বললেন, কেমন আছেন চাচা? এই তো ভালো, তুমি কেমন আছো আজান বাবা? এতদিন কেমন ছিলাম জানি না, কিন্তু এখন আমার জানকে দেখলে ঠিক হয়ে যাব। চলেন তাড়াতাড়ি বাসায় যাই, শবনম আমার জন্য অপেক্ষা করছে। আজানকে গাড়িতে বসলো, কিন্তু রহিম চাচা ঠায় দাঁড়িয়ে আছেন। কি হলো, চলেন। আসলে কি বাবা, আমার একটা সমস্যা আছে। কি সমস্যা বলেন? আমার বউটা অনেক অসুস্থ, ওকে ডাক্তারের কাছে নিতে হবে। তুমি কি আমাকে আজকের জন্য ছুটি দিবা? আজান গাড়ি থেকে বেরিয়ে, তো এই ব্যাপার, এই নিন। পকেট থেকে টাকা বের করে, আপনি যান, বাকি পথ আমি একা যেতে পারবো বলেই গাড়িতে বসে বেরিয়ে পড়ে আজান। আজানের যেন তর সইছে না, এত বছরের অপেক্ষার আজ সমাপ্তি ঘটবে। রহিম চাচা ঠাই দাঁড়িয়ে আছেন, ওনার চোখে পানি চিকচিক করছে। আমাকে ক্ষমা করে দিও আজান বাবা, আমি অসহায়। আজান নিজের পকেট থেকে শবনমের একটা ছবি বের করে সামনে রাখলো আর গান অন করলো। এইদিকে শবনম নীল রঙের লেহেঙ্গা, আজানের দেওয়া নীল চুড়ি, স্টোনের জুয়েলারি, হালকা মেকআপ, খোলা চুল, ঠিক যেমন আজানের পছন্দ সেভাবে রেডি হয়েছে। শবনম আজানের একটা ছবি হাতে নিয়ে বলতে শুরু করে, আর কতক্ষণ আজান, কাম ব্যাক সুন। অনেক অপেক্ষা করেছি, আর পারছি না। আজ কেমন জানি ফিল হচ্ছে জানো, কেমন একটা নেগেটিভ ফিল আসছে। তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি এই গান গাওয়া শুরু করলাম। তেরে বিন নেহি লাগে জিয়া, তেরে বিন আব তো আজা পিয়া। আজান ড্রাইভিং করছে অনেক স্পিডে, ওর রাজকুমারীর কাছে তাড়াতাড়ি পৌঁছাতে চাচ্ছে। হঠাৎ গাড়ি আনকন্ট্রোল হয়ে গেল। আজান অনেক চেষ্টা করছে, কিন্তু গাড়ি কন্ট্রোল করতে পারছে না। ও বুঝে গেছে যে গাড়ির ব্রেক ফেল। তারপরও আজান হাল ছাড়েনি, ওকে বাঁচতে হবে, ওর শবনমের জন্য ওকে বাঁচতে হবে। আজান মাথায় একটাই চিন্তা, শবনম ওর জন্য তৈরি হয়ে ওর অপেক্ষা করছে। এইদিকে হঠাৎ শবনমের বুকটা মোচড় দিয়ে ওঠে। বাইরে প্রচুর বাতাস শুরু হয়। ওর রুমের পর্দাগুলো জোরে জোরে উঠতে থাকে। শবনম দৌড়ে পর্দা লাগাতে গিয়ে পড়ে যায়। ওর হাতের চুড়িগুলো টেবিলের কোণায় লেগে ভেঙে যায়। শবনম টলটল চোখে নিজের হাতের দিকে তাকিয়ে থাকে কতক্ষণ, তারপর আস্তে করে একটা নাম নেই, আজান। শবনমের হাতে টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু এতে ওর কোনো খেয়ালই নেই। ও শুধু ভাঙা কাচের চুড়িগুলো দিকে তাকিয়ে আছে। মিসেস মায়া রুমে এসে শবনমকে ওই অবস্থায় দেখে ভয় পেয়ে যান। তিনি দৌড়ে এসে শবনমকে তুলে বিছানায় বসান। শবনম মামনি, এটা কি করে হলো? কামিনী, তাড়াতাড়ি ফার্স্ট এড বক্স নিয়ে আসো। কামিনী তাড়াতাড়ি বক্স এনে মায়ের হাতে দিলেন।
মায়া শবনমের হাত ধরে চুড়িগুলো খুলতে নিলে শবনম এক ঝটকায় নিজের হাত সরিয়ে নেয়। তারপর বলে, আম্মু চুড়ি খুলছো কেন? এগুলো আজান আমাকে দিয়েছে। ও যদি এসে দেখে আমার হাতে ওর দেওয়া চুড়ি নেই, ও কত কষ্ট পাবে তুমি জানো? স্টপ ইউর ম্যাডনেস শাবনাম। তোমার হাত থেকে রক্ত পড়ছে, কতগুলো চুড়ি ভেঙে হাতে ঢুকে গেছে, এগুলো বের করতে হবে। দাও, হাত দাও মামনি, আম্মুর কথা শোনো। রক্ত পড়ছে তো পড়ুক, আই ডোন্ট কেয়ার, কিন্তু আমি চুড়ি খুলবো না। যে পর্যন্ত আজান না আসে সে পর্যন্ত আমি চুড়ি খুলবো না। কি পাগলামি শুরু করেছো মামনি? প্লিজ হাতটা দাও, না হলে অসুস্থ হয়ে পড়বে। হ্যাঁ আম্মু, আমি পাগল হয়ে গেছি। ইউ নো না হাউ মাচ আই এম ম্যাড ফর আজান। দিস ইজ মাই ম্যাডনেস লাভ। মায়া জানেন শবনম যেটা না বলে মরে গেলেও সেটা করে না, তাই তিনি শবনমকে বললেন, আচ্ছা ঠিক আছে, চুড়ি খুলতে হবে না, আমি শুধু তোমার হাতের রক্তগুলো মুছে দেবো, ব্যাস। আজকে তোমার আঘাত, এই রক্তমাখা হাত আজান দেখলে কতটা কষ্ট পাবে তুমি বুঝতে পারছো? হাত দাও, প্রমিস চুড়ি খুলবো না। শবনম হাত বাড়িয়ে দিল। ও জানে ওর কষ্টে আজান সবচেয়ে বেশি কষ্ট পায়, তাই নিজের রক্তাক্ত হাত ওকে দেখাতে চায় না। মায়া চৌধুরী চুড়িগুলো এক সাইড করে হাতের রক্ত মুছে ব্যান্ডেজ করে দিলেন। তারপর শবনমের মাথায় হাত বুলিয়ে রুম থেকে বের হয়ে গেলেন। এইদিকে আজান অনেক চেষ্টা করছে, কিন্তু কিছুতেই গাড়ি নিয়ন্ত্রণে আনতে পারছে না। গাড়ির দরজা জানালা সব লক করা, যার কারণে আজান গাড়ি থেকে লাফ দিতেও পারছে না। হঠাৎ একটা ট্রাক ফুল স্পিডে আজানের গাড়ির দিকে আসছে। আজান শুধু হালকা হাসলো, তারপর শবনমের ছবিটাতে একটা কিস করে ওটাতে বুকে জড়িয়ে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ একটা বিকট শব্দ হয়। ট্রাকটা আজানের গাড়িকে খুব জোরে টক্কর দেয়, যার ফলে গাড়িটা পাহাড়ি রাস্তার কিনারা দিয়ে একটা বড় খাদে পড়ে যায়। একে একে সব মেহমান বাড়িতে এসে গেছে, কিন্তু শবনমের চোখ এখনো দরজার দিকে। কেন জানি ওর সকাল থেকে একটা নেগেটিভ ফিলিং হচ্ছিল। বারবার ও শুধু আল্লাহর নাম নিচ্ছে যেন কিছু খারাপ না হয়। হঠাৎ দরজায় চোখ পড়তেই কিছু পুলিশ অফিসারদের ঢুকতে দেখলো শবনম। আসিফ আর মায়া ওনাদের কাছে এগিয়ে গেলেন। আরে ইন্সপেক্টর, এই সময় আপনি এখানে? সব ঠিক আছে তো? অ্যাকচুয়ালি স্যার, আপনাদের একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? কিন্তু আমরা সবাই তো বাড়িতেই আছি, শুধু রহিম আজানকে আনতে এয়ারপোর্টে গেছে। ইয়েস স্যার, মিস্টার আজান খানের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। পুলিশের কথা শুনে আসিফ আর মায়ের যেন নিঃশ্বাস আটকে যাচ্ছে। মায়া তো কেঁদে দিয়েছে। আমাদের আজান আজান কেমন আছে? ও ঠিক আছে তো? আসলে স্যার, ওনার লাশ এখনো পাওয়া যায়নি। আমরা মেশিনের সাহায্যে গাড়িটা খাদ থেকে তুলেছি, কিন্তু লাশটা এখনো পাইনি। আল্লাহ, এটা কি হলো? আমাদের আজান, আমরা শবনমকে কিভাবে বলবো এই কথা? ও মরে যাবে। সে ম্যাডলি লাভস আজান। মায়া চৌধুরী পিছনে তাকাতেই দেখতে পান শবনম বরফের মতো দাঁড়িয়ে আছে, ওর চোখ দিয়ে শুধু পানি পড়ছে। শবনম ধপ করে ওখানে বসে পড়ে, তারপর আজান বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। শবনম একটা দোলনায় বসে আছে। হঠাৎ ও অনুভব করলো কেউ পিছন থেকে দোলনাটাকে ধাক্কা দিচ্ছে। শবনম পিছনে ফিরে দেখে আজান একটা সাদা শার্ট আর প্যান্ট পরে ওর দিকে ইসমাইল দিয়ে তাকিয়ে আছে। শবনম কিছু না ভেবেই দৌড়ে আজানকে জড়িয়ে ধরে আর কাঁদতে কাঁদতে বলে, আজান, তুমি কোথায় চলে গিয়েছিলে? তুমি জানো সবাই কেমন আজে বাজে কথা বলছিল? বলছিল তুমি আর নেই, তুমি আর আমার কাছে ফিরে আসবে না। কিন্তু আমি জানতাম আজান কখনো শবনমকে একা ফেলে যেতেই পারে না। তুমি আমার কাছে ফিরে এসেছো, তাই না? কি বলেছে আমি নেই? আমি তো সব সময় তোমার কাছেই আছি, তোমার মাঝেই আছি। আজান শবনমের এক হাত ওর বুকে রাখে। চোখ বন্ধ করো। শবনম সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো। শুনতে পারছো? তোমার প্রত্যেকটা হৃদস্পন্দন শুধু আমার নাম। আমি না থেকেও সব সময় তোমার কাছেই আছি। ব্যাস, চোখ বুঝে অনুভব করতে হবে তোমাকে। শবনম চোখ খুলে আশেপাশে আজানকে খুঁজতে থাকে। হঠাৎ শবনমের ঘুম ভেঙে যায়, আরো ধরফরিয়ে উঠে বসে। শবনম বুকে হাত রেখে কাঁদতে শুরু করে। 1 মাস হয়ে গেছে এই ঘটনার।
শবনম এখন অনেক বদলে গেছে। প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না, বাইরে বের হয় না, আগের মতো হাসে না। রুমে বসে বসে বইয়ের পাতা উল্টাচ্ছিল শবনম। হঠাৎ মায়া দৌড়ে শবনমের রুমে আসে। মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় শবনম। তোমার আব্বু হসপিটালে শবনম? কথাটা শুনে ওর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। আইসিইউতে অ্যাডমিট আসিফ চৌধুরী। ডাক্তাররা বলেছে যে হার্ট অ্যাটাক করেছে, অবস্থা অনেক খারাপ। বসে বসে কাঁদছে মায়া, আর শবনম যেন বরফ হয়ে গেছে, কাঁদতেও ভুলে গেছে ও। আল্লাহ জানে আর কত পরীক্ষা নিবে ওর। কিছুদিন হলো আজান চলে গেছে, আর এখন বাবা নিজেকে কিভাবে সামলিয়েছে ও নিজে জানে। ডাক্তার বের হতেই সবাই ওনাকে ঘিরে ধরে। ডাক্তার মাথা নিচু করে আছেন, সবাই নিজের জবাব পেয়ে গেছেন। আজ আসিফ চৌধুরী মারা গেছেন 10 দিন। শবনম ওর মায়ের সাথে সোফায় বসে আছে। কলিং বেল বাজতেই কামিনী দরজা খুলে দেয়। অফিস থেকে কিছু লোক এসেছে। গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। বসেন, কোনো দরকারি কাজ ছিল? স্যার তো মারা গেছে, এত বড় বিজনেস অর্গানাইজেশন কে সামলাবে? তাই অনেকেই আমাদের কোম্পানি কেনার জন্য প্রস্তাব দিচ্ছে। হঠাৎ শবনম বলে উঠল, আমি সামলাবো এই কোম্পানি। আমার আব্বুর এত পরিশ্রমে গড়া এই কোম্পানি আমি ডুবতে দিব না। কিন্তু শবনম, তুমি কি একা এত বড় দায়িত্ব সামলাতে পারবে? শবনম ওর মায়ের কাছে বসলো, তারপর ওনার হাত ধরে বলতে শুরু করলো। একদিন এমন কিছু করে দেখাবো যে আব্বু আমাকে নিয়ে গর্ববোধ করবে। আর এইটাই সুযোগ আম্মু নিজেকে প্রমাণ করার। ট্রাস্ট মি আম্মু, আই উইল নট ডিসঅ্যাপয়েন্টেড ইউ। মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই দুনিয়াতে। আমি জানি। আই এম প্রাউড অফ ইউ শবনম। 2 বছর পর ভোর 5টার অ্যালার্মে ঘুম ভাঙলো শবনমের। উঠে নামাজ পড়ে একটু হেঁটে অফিসের জন্য রেডি হতে চলে গেল ও। হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট, বেবি পিঙ্ক কালারের কোট, হাতে লেডিস ঘড়ি, হিল শুজ। চুলগুলো উঁচু করে ছুটি, হালকা মেকআপ করে রেডি হয়ে নিচে নেমে আসে শবনম। শবনম বসে বসে ওর মায়ের সাথে নাস্তা করছে। এমন সময় রাফি একটা ফাইল এনে শবনমের সামনে রেখে বলতে শুরু করলো, ম্যাম, এটা রেজন ইন্ডাস্ট্রির ফাইল। আজকে মিস্টার অধরা রেজন অস্ট্রেলিয়া থেকে মিটিং অ্যারেঞ্জ করতে আসবে। হঠাৎ শবনম খাওয়া বন্ধ করে দেয়। ওর চোখে আপনা আপনি পানি চলে আসে, আর আনমনে মুখ থেকে বের হয়ে যায়, আজান? না ম্যাডাম, আজান না, আধরা রেজন। শবনমের ঘোর কাটতেই ও নিজেকে সামলে বলে, আজান না আধার? শবনম উঠে বের হয়ে যায়। গাড়িতে বসে সবার আড়ালে নিজের চোখের পানি মুছে ফেলে ও। কামিনী এসে মায়ের সামনে দাঁড়িয়ে বলতে শুরু করে, ছোট ম্যাডাম কত বদলে গেছে, তাই না বড় ম্যাডাম? আগে উনি 10টার আগে বিছানা থেকে উঠতেনই না, আর এখন ভোর 5টার আগেই ঘুম ভেঙে যায়। আগে যার হাসিতে দুষ্টুমিতে পুরো বাড়ি উজ্জ্বল হয়ে থাকতো, এখন উনি হাসবেন কি প্রয়োজন ছাড়া? কারো সাথে কথাই বলেন না। আমাদের ছোট ম্যাডাম কি আর আগের মতো হবে না? হবে। কামিনী ওর জীবনে আবার এমন একজন অবশ্যই আসবে যে ওকে আবার হাসতে শেখাবে, ভালোবাসতে শেখাবে। কেবিনে বসে গ্লোব ঘোরাচ্ছে শবনম। আধারের নাম শোনার পর থেকেই মনের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করছে ওর। না চাইতেও আধারকে আজানের সাথে মিলানোর চেষ্টা করছে। টেবিলে আধারের প্রজেক্ট ফাইল পড়ে আছে। কমপক্ষে 10 বার ফাইলগুলো চেক করেছে ও। মনে কেমন যেন একটা সন্দেহ কাজ করছে ওর। ফোন হাতে নিয়ে রাফিকে কল করলো। আধা ঘন্টার মধ্যে আধার রেজনের সব ডিটেলস আমার চাই বলে ফোন কেটে দিল। কিছুক্ষণ পরেই রাফি কেবিন লক করে। কাম। ম্যাডাম, মিস্টার রেজন এর সব ইনফরমেশন এনেছি। মিস্টার আধরা রেজন 2 বছর আগে অস্ট্রেলিয়াতে ওনার বিজনেস শুরু করেন। অনেক কম সময়ে বেশি সফলতা অর্জন করেছেন তিনি। অস্ট্রেলিয়ার টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। ওনার পরিবার আর ওনার সম্পর্কে কেউ বেশি কিছু জানে না। একবার যে দেখে চোখ ফেরাতে পারে না। মেয়েরা উনি বলতে পাগল, কিন্তু উনি মেয়েদের সহ্য করতে পারে না। হি হেটস ওমেন। ভুল উনি পছন্দ করেন না, আর কাউকে ক্ষমা করেন না। অনেক রাগী আর বদমেজাজি টাইপ লোক। উনি রেগে গেলে কেউ ওনাকে কন্ট্রোল করতে পারে না। রাফির কথা শুনে শবনম নিজে নিজেই কতক্ষণ হাসলো। ও আদারকে আজান ভেবেছিল। ভাবতেই নিজের ওপর রাগ লাগছে ওর। আদার আর আজানের মধ্যে কোনো মিলই খুঁজে পেল না ও।
আজান মেয়েদের অনেক সম্মান করে, আর আজ পর্যন্ত আজান কারোর সাথে বেয়াদবি তো দূরের কথা, গলা উঁচু গলায় কথা বলতো না। আর আজান সবসময় হাসি খুশি থাকতো, রাগর চেহারায় কমই দেখা যেত। নিজের ভাবনা থেকে বেরিয়ে রাফিকে জিজ্ঞেস করলো শবনম, মিটিং কয়টা? 4টা বাজে, আর মাত্র 1টা বাজে। অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশের ফ্লাইট ল্যান্ড করেছে। আধার রেজন ফুল অ্যাটিটিউড নিয়ে সামনে হাঁটছে, আর ওনার পিছনে লাগেজ হাতে কিছু বডিগার্ড টাইপ লোক আসছে। আশেপাশের সবাই হাঁ করে তাকিয়ে আছে ওনার দিকে। শুধু মেয়েরা না, ছেলেরাও তাকিয়ে আছে। ব্ল্যাক শার্ট, ব্ল্যাক লং কোট, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শুজ, বাম হাতে ইমপ্রেটেড ঘড়ি, চুলগুলো স্পাইক করা, সব মিলিয়ে ক্লিয়ার লুক। মেয়েরা কেন তাকিয়ে আছে এটা বুঝলাম, কিন্তু ছেলেগুলো কেন স্যারের দিকে এইভাবে তাকিয়ে আছে? ছেলেরা তাকিয়ে আছে এটা বোঝার জন্য যে মেয়েরা কেন তাকিয়ে আছে। এয়ারপোর্টের বাইরে আসতেই থেমে যায় আধার। আশেপাশে কিছুক্ষণ তাকিয়ে চোখ বন্ধ করে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল। চোখের কোণে পানি টলমল করছে। কাউকে এটা বুঝতে দিতে চোখের কোণে পানি টলমল করছে, কাউকে এটা না বুঝতে দিয়ে চোখে কালো সানগ্লাস লাগিয়ে নিল। তারপর গাড়িতে উঠে বসলো। আধার ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, গাড়ি ভালো করে চেক করে নিয়েছো তো? আজকাল আপনজনদেরও বিশ্বাস নেই, কখন বুকে ছুরি চালিয়ে দেয়। কথা বলে একটা তাচ্ছিলের হাসি দিল। স্যার, মিটিং এর সময় হয়ে গেছে, মিত চৌধুরী অপেক্ষা করছে। রিজওয়ান মেনশন চলো। কিন্তু স্যার, মিটিং। আজ কোনো মিটিং হবে না, ক্যান্সেল করে দাও। বলে বাঁকা হেসে গাড়িতে হেলান দিয়ে চোখ বন্ধ করে ফেলল। এখানে কান থেকে সরিয়ে দেওয়ালে খুব জোরে ফোনটা ছুঁড়ে মারে শবনম। রাগে ওর শরীর কাঁপছে, চোখে পানি চিকচিক করছে। হাউ ডেয়ার হি! উনি কি ছেলে খেলা পেয়েছেন কন্ট্রাক্টটাকে? এত ইম্পর্ট্যান্ট মিটিং এভাবে ক্যান্সেল করার মানে কি? হ্যাঁ, যদি এটা আমার আব্বুর ড্রিম প্রজেক্ট না হতো, ওনার সাথে আমি কখনোই কাজ করতাম না। নিজেকে শান্ত করে ইজি চেয়ারে 2 হাত দিয়ে মাথা চেপে বসে পড়ল শবনম। সব কাজ শেষ করে অফিস থেকে বেরিয়ে গেল শবনম। নিজেই ড্রাইভ করছে ও। একটা পাহাড়ি রাস্তার কিনারে গাড়ি দাঁড় করালো। গাড়ি থেকে নেমে একধানে তাকিয়ে আছে সেই খাদের দিকে যেখান থেকে আজানের গাড়ি তোলা হয়েছিল। শবনম ধীর পায়ে খাদের কিনারে এসে দাঁড়ালো। এখানেই 2 হাঁটু ভাঁজ করে বসে জোরে জোরে আজান বলে চিৎকার দিল। যখনই শবনমের মন খারাপ হয় ও এখানে চলে আসে। সবার চোখে নিজেকে ঠিক রাখলেও এখানে এসে নিজেকে আর সামলাতে পারে না। ড্রিঙ্কের গ্লাস হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে আধার। আকাশের চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে ও। ভালোবেসে শুধু ধোঁকা পেয়েছি, কষ্ট পেয়েছি, মৃত্যু পেয়েছি। এখন এগুলো শোধ তোলার সময় হয়ে গেছে। আমাকে দেওয়া প্রত্যেকটা আঘাতের হিসাব দিতে হবে সবাইকে, স্পেশালি শবনম তোমাকে। আমার ভালোবাসায় তো কোনো খাত ছিল না, তাহলে তোমার ভালোবাসায় খাত বেরোলে কেন? এতদিন তুমি আজানের ম্যাডনেস লাভ দেখেছো, এখন আজানের ঘৃণা দেখবে। দ্য হিট স্টোরি ইজ বিগিন। কথাগুলো বলে আধার হাতের গ্লাসটা জোরে চাপ দিয়ে ভেঙে ফেলল। ফিনকি দিয়ে হাতের তালু থেকে রক্ত পড়ছে ওর, কিন্তু এতে ওর কোনো খেয়ালই নেই। কাটা হাতটা সামনে নিয়ে আধার আবার বলতে শুরু করলো, এই আঘাত কিছুদিনই সেরে যাবে, কিন্তু আমার বুকের আঘাত আজীবন আমাকে যন্ত্রণা দিবে। আই উইল নেভার ফরগিভ ইউ, নেভার অ্যান্ড এভার। রাতে বাড়ি ফিরে এসে নিজের রুমের দরজা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল শবনম। মায়া পিছু পিছু কিছু বলার জন্য আসছিল। শবনম সেদিকে খেয়াল না করে দরজা লক করে দেয়। মায়া বুঝে যায় এখন শবনম কারোর সাথে কথা বলার মুডে নেই। ওর সাথে এই ব্যাপারে এই মুহূর্তে কথা বললে ও নিশ্চয়ই রেগে যাবে। তাই উনিও নিজের রুমে চলে আসেন আর ভোর হওয়ার অপেক্ষা করতে থাকেন। সকালে গিটারের সুরে ঘুম ভাঙে শবনমের। বিছানা থেকে উঠে সুরের সন্ধান করতে থাকে ও। শবনম খুঁজতে খুঁজতে ছাদে চলে আসে। কেউ পিছন ফিরে গিটার বাজাচ্ছে আর গান গাচ্ছে। শবনম একটু কাছে যেতেই লোকটি ওর দিকে ঘুরে তাকালো। শবনম যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ওর সামনে ওর আজান দাঁড়িয়ে আছে। ও আজান বলে দৌড়ে আজানের সামনে যায়। আজানের দিকে হাত বাড়াতেই আজান অদৃশ্য হয়ে যায়। শবনম চিৎকার করে আজানকে ডাকতে থাকে,
কিন্তু কোথাও পাচ্ছে না ওকে। শবনম আজানকে খুঁজতে খুঁজতে নিচে চলে আসে। হঠাৎ পিছন থেকে গানের আওয়াজ পাই ও। শবনম আজানের দিকে ছুটতেই আজান আবার হাওয়ায় মিশে যায়। শবনম ধপ করে ওখানেই বসে পড়ে। কান্না যেন আর বাদ মানছে না ওর। আজান প্লিজ আমার সামনে আসো, আমি আর পারছি না, প্লিজ। শবনম বারান্দা থেকে আবার গানের আওয়াজ পায়। উঠে ওখানে ছুটে যায়। শবনম ধীর পায়ে আজানের সামনে গিয়ে দাঁড়ায়। আজান ঠোঁটে মুচকি হাসি দিয়ে ওর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। অনেক ভালো লাগে তাই না আমাকে কষ্ট দিতে? তুমি এমন কেন আজান? প্রত্যেকবার আমার কাছে এসেও দূরে চলে যাও। প্লিজ ডোন্ট গো। আজান শবনমের থেকে পিছাতে পিছাতে বলে, তুমি কেন করলে এটা জানো? কেন ধোকা দিলে আমায়? আরে মুখ ফুটে যদি একবার বলতে আমার জীবন চাই, বিশ্বাস করো হাসি মুখে নিজের জীবন তোমার কদমে রেখে দিতাম, কিন্তু বিশ্বাসঘাতকতা না করলেও পারতে। শবনম অবাক চোখে তাকিয়ে আছে আজানের দিকে। কি উল্টাপাল্টা কথা বলছে ও। শবনম আজানের সামনে কিছু বলার জন্য এগোতেই কেউ ওর হাতে জোরে টান দিয়ে পিছনে ঘুরিয়ে চর বসিয়ে দেয়। শবনম সামনে তাকিয়ে দেখে মায়া দাঁড়িয়ে আছে। মায়ের পুরো শরীর ঘেমে একাকার, থরথর করে কাঁপছে। ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে অনেক ভয় পেয়ে গেছে। শবনম অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়া শবনমের দুই কাঁধে হাত রেখে জোরে জোরে ওকে ঝাঁকিয়ে বলছে, কি করতে চাচ্ছিলে? হ্যাঁ, এখন যদি আমি না আসতাম কি অঘটন ঘটে যেত? তোমার কোনো সেন্স আছে? শবনম মায়ার কথার পিছনে তাকিয়ে দেখে ও বারান্দার একদম কর্নারে চলে গিয়েছিল। আরেক কদম এগুলে ও নিচে পড়ে যেত। শবনম মাথা নিচু করে চোখে পানি ফেলছে। ও ভাবছে মরে গেলেই হয়তো ভালো হতো। মায়া ওকে জড়িয়ে ধরে বলতে থাকে, বোঝার চেষ্টা করো আম্মু, আজান ইজ নো মোর। ও কখনো ফিরে আসবে না, নিজেকে সামলাও প্লিজ। শবনম কাঁদতে কাঁদতে মায়াকে আরো জোরে জড়িয়ে ধরে। এইদিকে টেবিলের পায়ের উপর পা তুলে সোফায় পিঠ ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে আধার। দরজা নক করার আওয়াজে চোখ মেলে সামনে তাকায়ও। আনাস কিছু ফাইল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আধারে বাঁকা হেসে হাত দিয়ে ইশারা করে ভেতরে আসতে বলে ওকে। আনাস আধারের সামনে এসে ওকে ফাইলগুলো এগিয়ে দিয়ে বলে, স্যার চৌধুরী ইন্ডাস্ট্রিজের সব ইনফরমেশন আছে এতে। আধা ফাইলগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে যায়। তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, নাও থেকে উইল স্টার্ট। গতবার বাজি তোমাদের হাতে ছিল, এবার আমার হাতে। খেলা তোমরা শুরু করেছিলে, কিন্তু এটার এন্ডিং আমি করব। দিস ইজ দ্য গেম অ্যান্ড আই এম দ্য প্লেয়ার। শবনম রেডি হয়ে নিচে নেমে দেখে সোফায় দুজন লোক বসে আছে আর মায়া হেসে হেসে ওনাদের সাথে কথা বলছে। শবনম একটু কাছে যেতে দেখে আজানের মামা আশরাফ আর তার ছেলে সূর্য বসে আছে। শবনম সামনে যেতেই উনি দাঁড়িয়ে শবনমের মাথায় হাত রেখে বলেন, কেমন আছো মামনি? শবনম হালকা হেসে জবাব দিল, ভালো। সূর্য এতক্ষণ যাবৎ শবনমের অপেক্ষাতেই ছিল। ও আসতেই সূর্যের মুখে হাসি ফুটে উঠল। সূর্য ছোট থেকেই শবনমকে ভালোবাসে, কিন্তু আজানের কারণে কখনো বলতে পারেনি। আজান এ ব্যাপারে জানতো, কিন্তু ভাই ভেবে সব সময় ব্যাপারটা এড়িয়ে চলতো। সূর্য দেখতে আজানের থেকে কম না, কিন্তু আজান সব সময় ওর থেকে সব বিষয়ে এগিয়ে থাকতো। তাই ও আজানকে সহ্য করতে পারতো না। সূর্যের সামনে এসে শবনমের কাছে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কেমন আছে শবনম? ভালো। আশরাফ শবনম আর সূর্যকে একসাথে বসালেন। তারপর বলতে শুরু করলেন, মায়া, এখন আমি শবনমকে নিজের বাড়ির বউ করতে চাই। আমি জানি আজকে ও অনেক ভালোবাসে, কিন্তু ও তো আর এখন নেই। আর শবনমের বাবাও শেষ ইচ্ছে ছিল ওদের বিয়ে। শবনম অবাক চোখে একবার মায়ের দিকে তো একবার আশরাফের দিকে তাকালো। বিয়ের কথা শুনে ওর পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেছে। ও কিছু বলতে যাবে, তখনই মায়া ওকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে, শাবনাম, জানি তুমি এখনো আজানকে ভুলতে পারোনি, কিন্তু 1.5 বছর আগে যখন আশরাফ তোমার আর সূর্যের বিয়ের কথা বলেছিল, তখন নিজের বাবা শেষ ইচ্ছা ভেবে তুমি রাজি হয়ে গিয়েছিলে আর বলেছিলে তোমার সময় দরকার। 2 বছর সময় তো দিলাম, আর কত? দেখো আম্মু, নিজের জন্য না, নিজের আব্বুর জন্য রাজি হয়ে যাও। শবনমের অনেক কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে। তারপরও নিজেকে সামলেও বলল, আমি করব বিয়ে সূর্যকে।
কথাটা বলতে ওর হৃদয় ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল কেউ ওর গলা চেপে ধরেছে। এই না হলো আমাদের মামনি, আমি কালকেই ওদের এঙ্গেজমেন্টের ব্যবস্থা করছি। শবনম ওখানে আর বসে না থেকে দৌড়ে নিজের রুমে চলে আসে। মায়া ওর যাওয়ার দিকে তাকিয়ে আছে। সূর্য মায়ের কাঁধে হাত রেখে বলে, ডোন্ট ওয়ারি আন্টি, আমি শবনমকে এত ভালোবাসবো যে ও ভুলে যাবে যে আজান নামে কেউ ওর জীবনে কখনো ছিল। শবনম রুমে এসে আজানের ছবি হাতে নিয়ে অনেকক্ষণ ধরে কান্না করছে। বাড়ি সাজানোর কাজ চলছে। আজ শবনম আর সূর্যের বিয়ের অ্যানাউন্সমেন্ট পার্টি, আর কাল এঙ্গেজমেন্ট। মায়া নিজ দায়িত্বে সার্ভেন্টদের দিয়ে সব ডেকোরেশন করাচ্ছে। আজ ওনার অনেক খুশি লাগছে। তার সাথে এক অজানা ভয় কাজ করতেছে তার মনে। এইদিকে আধার কবরস্থানের কিনারে দাঁড়িয়ে আছে। চোখের কোণে পানি টলমল করছে, কিন্তু পানির ফোঁটাগুলো আধার নিজের চোখ থেকে ঝরতে দিচ্ছে না। দুটো কবর একসাথে। আধার এক ধ্যানে ওই কবর দুটো দিকে তাকিয়ে আছে আর হাতের মুঠো শক্ত করে ভাবছে। আমার সাথে যা করেছো তার জন্য হয়তো তোমাদের আমি ক্ষমা করে দিতাম, কিন্তু তোমাদের করা এই অপরাধের শাস্তি তোমাদের পেতেই হবে। I'll have to pay for this. তোমাদের জীবনে সুখের ছায়া না, বরবাদের ঝড় হয়ে এসেছে এই আধার রেজন। আজ তৈরি থেকো, তোমাদের আনন্দ রাগ করতে আসছি আমি। সন্ধ্যায় সব গেস্টরা আস্তে আস্তে আসতে শুরু করেছে। আশরাফ আর মায়া সবাইকে স্বাগত জানাচ্ছে। শবনম এক কোণায় দাঁড়িয়ে আছে। সূর্য শবনমকে একা দাঁড়িয়ে থাকতে দেখে ওর সামনে গিয়ে দাঁড়ায়। শবনম, তুমি একা একা এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার তো পার্টি অনেক পছন্দ। আমার ভালো লাগছে না। পছন্দের জিনিস জীবন থেকে খুব সহজে হারিয়ে যায়, আর যখন হারাই অনেক কষ্ট হয়। তাই এখন আর কোনো কিছুতেই ভালো লাগা খুঁজি না। ঠিক আছে, তোমার যা ভালো লাগে করো। এখন চলো ওখানে গিয়ে বসি। শবনম সূর্যের সাথে সোফায় গিয়ে বসলো। হঠাৎ লাইট অফ হয়ে গেল। শবনম ভয়ে সোফা খামচে ধরেছে। সাফোকেশন ডিজিজের প্রবলেম আছে। অন্ধকারে ভয় পায়, নিঃশ্বাস নিতে পারে না। সূর্য শবনমের হাত ধরে ওকে রিল্যাক্স থাকতে বলছে। স্টেজে একটা লাইট জ্বলে উঠলো। এতক্ষণে শবনম নিজের প্রাণ ফিরে পেল। ভয়ে গেমে একাকার হয়ে গেছে ও। লাইটের বরাবর আশরাফ দাঁড়িয়ে আছে, হাতে মাইক। অ্যাটেনশন এভরিওয়ান, আজকের পার্টির মূল উদ্দেশ্য হচ্ছে শবনম আর সূর্য। আজকে সবার মাঝে আমি বলছি যে কালকে আমার একমাত্র ছেলে সূর্যের সাথে মিসেস মায়া চৌধুরীর একমাত্র মেয়ে শবনমের এঙ্গেজমেন্ট হতে যাচ্ছে। গিভ আ হাগ রাউন্ড অফ অ্যাপ্রিসিয়েট ফর দেম। সবাই জোরে জোরে তালি বাজাচ্ছে। শবনম সবার আড়ালে নিজের চোখের পানি মুছে ফেল। আশরাফের প্রত্যেকটা কথা একজনের হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে। দূর থেকে একজোড়া চোখ আশরাফের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে আছে। আশরাফ স্টেজ থেকে নেমে আসে। একটা গান শুরু হয় আর সবাই তাদের কাপলদের সাথে গানের সুরে নাচতে থাকে। সূর্য শবনমকে অনেকবার নাচের জন্য বলেছে, কিন্তু রাজি হয়নি। শবনম উঠে গিয়ে এক কোণে যেয়ে দাঁড়ায়। সবাই যার যার কাপলদের সাথে নাচে বিজি। শবনম তাদের দেখছে আর আজানের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে নিজে নিজে হাসছে। হঠাৎ কেউ পেছন থেকে শবনমের চুলে হাত ছোঁয়ালো। শবনম ভয়ে পিছনে ফিরে দেখে কেউ নেই। মনের ভুল ভেবে শবনম আবার ঘুরে যায়। আবার কেউ ওর পিঠে হালকা করে হাত ছোঁয়ালো। শবনম এবারও পিছু ফিরে কাউকে দেখতে পেল না। শবনম অনেকটা ভয় পেয়ে যায়। এখানে ওখানে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু কেউই নেই আশেপাশে। হঠাৎ গান বন্ধ হয়ে যায়। স্টেজ থেকে সবাই নেমে যায়। কিছু মাস্ক পরা লোক স্টেজে উঠে মিউজিক শুরু করে। তখনই পেছন থেকে একটা কালো লং কোট পরা লোক মাইক নিয়ে এগিয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। মাস্কের কারণে লোকটির চেহারা বোঝা যাচ্ছিল না, শুধু চোখ দুটোই বোঝা যাচ্ছিল। লোকটি শবনমের দিকে তাকিয়ে গান গাওয়া শুরু করলো। সবাই তাদের জুড়ি নিয়ে স্টেজে নেমে যায়। শবনম ভিড়ের মাঝে শুধু লোকটির দিকে তাকিয়ে আছে। চোখ যা ওর কেমন যেন চেনা চেনা লাগছে। ও এগিয়ে গিয়ে লোকটিকে চেনার চেষ্টা করছে। লোকটি হঠাৎ স্টেজ থেকে নেমে চলে যেতে নাই। শবনম লোকটির পিছনে পিছনে একটা রুমে চলে আসে। শবনম আশেপাশে খোঁজার চেষ্টা করছে,
কিন্তু কাউকে পাচ্ছে না। রুমটা অনেক অন্ধকার, শুধু কয়েকটা ক্যান্ডেল জ্বলছে। শবনমের ভয় করছে, তাও সাহস করে লোকটিকে খুঁজছে। হঠাৎ কেউ ওকে পিছন থেকে জড়িয়ে ধরে। শবনমের এই ছোঁয়া অনেক চেনা। শবনম চোখ বন্ধ করে আজান বলে ডাক দেয়। লোকটি ওকে পিছন দিয়ে জড়িয়ে গান গাইতে শুরু করে। হঠাৎ লোকটি ওকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে যায়। শবনম বুঝতে পেরেছে এটা আজান, কারণ আজান ছাড়া এত কাছে আসার সাহস কারণেই। শবনম ওর পিছনে পিছনে বাড়ির বাইরে চলে আসে। শবনমের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। ও নীরব রাস্তায় পাগলের মতো আজান বলে চিৎকার দিচ্ছে আর তাকে খুঁজছে। আধার গাছের আড়ালে দাঁড়িয়ে শবনমের অবস্থা দেখছে। এগুলো কি সব নাটক নাকি? আমার কথাও ভুল হচ্ছে। শবনম যদি আমাকে ভালোই না বাসতো, তাহলে আমার জন্য নিজেকে এত কষ্ট দিচ্ছে কেন? আমি কি তাহলে কোথাও ভুল করছি? আধার কথাগুলো ভাবছে। হঠাৎ একটা গাড়ি ফুল স্পিডে শবনমের দিকে এগিয়ে আসছে। আধার তা দেখে এগিয়ে আসতেই সূর্য এসে শবনমকে সরিয়ে ফেলে। সূর্য শবনমকে জড়িয়ে ধরে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শবনমও কাঁদতে কাঁদতে সূর্যকে আজান ভেবে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, আমি জানতাম এটা তুমি। তুমি কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? ইউ নো না হাউ মাচ আই লাভ ইউ। আই লাভ ইউ। প্লিজ ডোন্ট লিভ মি। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক বেশি। আধার দূর থেকে এটা দেখে নিজের হাত খুব জোরে গাছের সাথে বাড়ি মারে। সব সময় তোমাকে বিশ্বাস করতে যেয়ে ধোকা পাই। আচ্ছা তাই হলো, তুমি আমাকে আজান না সূর্য ভেবেছিলে। তুমি আমাকে না সূর্যকে ভালোবাসো। আবারও আমার আবেগের কাছে আমি হেরে গেলাম। আর নিজেকে দুর্বল করব না। আমার মনে শুধু তোমার জন্য ঘৃণা থাকবে। আই জাস্ট হেট ইউ। বলে আধার ওখান থেকে চলে গেল। সূর্য শবনমের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমিও তোমাকে অনেক ভালোবাসি শবনম, আর কখনো তোমাকে একা ফেলে চলে যাব না, প্রমিস। সূর্যের কণ্ঠ শুনে শবনম নিজের চোখ খুলে দেখেও সূর্যকে জড়িয়ে ধরেছে। শবনম সাথে সাথেই ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তারপর কাঁদতে কাঁদতে বাড়িতে এসে নিজের রুমে দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে কাঁদতে শুরু করে। সূর্য রাস্তায় শবনমের যাওয়ার দিকে তাকিয়ে বলছে, তুমি যাই করো না কেন শবনম, তোমাকে আমারই হতে হবে। আমাদের জন্য শুধু যথেষ্ট। শবনম রুমে এসে আজানের ছবি বুকে জড়িয়ে কাঁদতে থাকে। আমি জানি আজান, এটা তুমিই ছিলে। এটা আমার ভ্রম ছিল না। তুমি কেন এমন করছো? কেন আমার থেকে নিজেকে আড়াল করছো? সবাই বলে তুমি নেই, সব আমার ভ্রম। কিন্তু আমি কেন বিশ্বাস করতে পারি না যে তুমি নেই? কেন আমার মন বারবার বলে তুমি আমার আশেপাশে আছো। আমার নিঃশ্বাস চলছে মানে তোমারও নিঃশ্বাস চলছে। প্লিজ ফিরে এসো, প্লিজ কাম ব্যাক। শবনম উঠে ড্রয়ার থেকে একটা মেডিসিনের বোতল বের করলো। ওটা থেকে 2-3টা ট্যাবলেট বের করে খেয়ে আবার ফুলারে বসে পড়লো। তুমি যাওয়ার পর থেকে এইটাই আমার সাথী। এইটা নেওয়ার পর আর কোনো কষ্ট অনুভব হয় না। শবনম কাঁদতে কাঁদতে ফুলারে ঘুমিয়ে পড়ে। এইদিকে শবনমের ছবি টেবিলে রেখে নিজের অ্যালকোহল বারে আধার বসে আছে। ও একটার পর একটা ড্রিঙ্ক করে যাচ্ছে। সার্ভেন্টরা সব দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখছে। কারোর সাহস হচ্ছে না এই মুহূর্তে আধারের সামনে যেতে। আধার পুরো ড্রাঙ্ক হয়ে গেছে, চোখ জোড়া অসম্ভব লাল হয়ে গেছে ওর। শবনমের ছবির দিকে তাকিয়ে আধার বলতে শুরু করে, ভালোবাসা চাইলে মানুষকে আবাদ করতে পারে, আবার এই ভালোবাসে মানুষকে বরবাদ করতে যথেষ্ট। আমি তোমাকে ভালোবেসে শুধু বরবাদই হয়েছে। এখন তোমাদের সময় বরবাদ হওয়ার। সকালে পর্দার আড়াল থেকে সূর্যের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল শবনমের। মাথাটা প্রচন্ড ব্যথা করছে ওর। কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে। শবনম উঠে ফ্রেশ হতে চলে যায়। শবনম ওয়াশরুম থেকে বেরিয়ে আয়নায় দাঁড়িয়ে চুল মুছছিল। হঠাৎ করে ওর কাশি উঠে যায়। কাশতে কাশতে ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কাশি শেষ হতেই শবনম বেডে মাথা চেপে বসে পড়ে। হঠাৎ হাত দিয়ে মুখ ধরতেই হাতে কিছু ভেজা অনুভব করেও। শবনম হাতে এগিয়ে এনে দেখে হাতে রক্ত। শবনম তাড়াতাড়ি উঠে আয়নার সামনে চলে যায়। আয়নায় তাকিয়ে দেখে ওর নাক দিয়ে রক্ত বের হচ্ছে, আর মুখ থেকেও বেশ খানিকটা রক্ত বেরিয়েছে। শবনম রক্ত পরিষ্কার করতে আবার ওয়াশরুমে চলে যায়।
ডাইনিং টেবিলে বসে শবনমের জন্য অপেক্ষা করছে মায়া। শবনম রেডি হয়ে এসে মায়ের পাশে বসে। গুড মর্নিং আম্মু। মর্নিং। শাবনাম, ইউ আর অল রাইট? ইয়াহ, আমার কি হবে, আমি ঠিক আছি। রাফিক কিছু কাগজ নিয়ে মায়ের হাতে দেয়। ম্যাডাম, সবাইকে কার্ড পাঠিয়ে দিয়েছি, মিস্টার রেজনকেও পাঠিয়েছি। উনি বলেছেন আজকে আসবেন। তাহলে তো ভালোই, ওনার সাথে পরিচয় হয়ে যাবে। একসাথে বিজনেস করছি, অথচ ওনাকে আজও দেখিনি, তাই না শাবনাম? আমার জানা মতে লোকটি অনেক অ্যারোগেন্ট। সেদিন এত কষ্ট করে মিটিং অ্যারেঞ্জ করেছিলাম, আর উনি ফোন করে না বলে দিয়েছিলেন। such a arrogant and impossible person. হয়তো কোনো প্রবলেম ছিল আম্মু, না জেনে কাউকে মন্দ বলতে নেই। প্রবলেম মাই ফুট। শাবনাম, আজকে এঙ্গেজমেন্ট, বিকেলে পার্লারের মেয়েরা আসবে তোমাকে সাজাতে। এঙ্গেজমেন্টের কথা শুনে শবনমের 2 বছর আগের কথা মনে পড়ে গেল। শবনম চায় না ওর আম্মু ওর জন্য আরো কষ্ট পাক, তাই নিজেকে সামলে নিয়ে মুখে হাসি টেনে ও মায়াকে বলল, আমি জানি আম্মু, ডোন্ট ওয়ারি। মায়া জানে শবনমের এই হাসি ন্যাচারাল না। ও বাইরে দিয়ে নিজেকে যত ভালো দেখাচ্ছে, ভিতর দিয়ে ততই কষ্টে শেষ হয়ে যাচ্ছে। সন্ধ্যায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে শবনম। 2 বছর আগেও ও সেজেছিল ওর আজানের জন্য, কিন্তু আজ ও সেজেছে অন্য কারোর জন্য। চোখে পানি জমে আছে, কিন্তু চোখ দিয়ে এক ফোঁটাও পানি পড়ছে না। হয়তো চোখের পানিও আর বের হতে চাইছে না। শবনম সাদা ক্রিস্টালের লেহেঙ্গা, সাদা স্টোনের জুয়েলারি, মাথায় হালকা গোলাপি রঙের স্টোনের কাজ করা নেটের ওড়না, হালকা মেকআপ, চুলগুলো পাফ করে খোপা করা। এদিকে হালকা গোলাপি রঙের শার্ট, হোয়াইট ক্রিস্টালের গলায় কাজ করা কোট, হালকা গোলাপি টাই, হোয়াইট প্যান্ট, হাতে ক্রিস্টাল ওয়াচ আর সুচ পরে রেডি হয়ে নিজেকে আয়নায় দেখছে আধার। আমি আসছি তোমাদের খুশিতে আগুন লাগাতে, তোমাদের বরবাদ করতে। আধার রেজওয়ান, এই নামটা তোমরা কখনো ভুলবে না, আমি তোমাদের ভুলতে দেব না। উইথ ডেভিল স্মাইল। সবাই পার্টি এনজয় করছে। সূর্য তো চোখ সরছে না শবনমের উপর থেকে। শবনমের অনেক বিরক্ত লাগছে সূর্যের চাহনি। সূর্য আর শবনমকে একসাথে বসিয়ে রাখা হয়েছে, যার কারণে বেচারি কিছু করতে পারছে না। উফ, এই সূর্যের বাচ্চা, থুকু আশরাফের বাচ্চা সূর্য আমার দিকে সবসময় এমন ড্যাব ড্যাব করে তাকায় থাকে কেন? ইচ্ছে করে ওর চোখের দিকে বোম্বাই মরিচ ঢুকিয়ে দেই। রিডিকুলাস পারসন। মায়া দুটো রিং এনে শবনমের সামনে রাখলো। সূর্য একটা রিং হাতে নিল, আর মায়া শবনমের হাতে একটা রিং তুলে দিল। শবনমের হাত কাঁপছে। ও রিংটা হাতে নিয়ে বারবার দরজার দিকে তাকাচ্ছে। ওর লাগছে এই বুঝি আজান এসে পড়বে। সূর্য শবনমের হাত ধরে ওকে রিং পরিয়ে দিল, তারপর নিজের হাত এগিয়ে দিল। শবনম কাঁপা কাঁপা হাতে রিংটা এগিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ রিংটা শবনমের হাত থেকে নিচে গড়িয়ে পড়ে। শবনম তাকিয়ে দেখে রিংটা দরজার সামনে কারো পায়ের সামনে পড়ে আছে। ফিল্মি স্টাইল। শবনম লোকটির চেহারা দিকে তাকিয়ে বসা থেকে দাঁড়িয়ে যায়। ওর সাথে সাথেই সবাই ভূত দেখার মতো চমকে গেছে। আজান ওদের সামনে দাঁড়িয়ে আছে। সবাই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। আধার রিংটা হাতে তুলে নেয়, তারপর এগিয়ে এসে শবনমের সামনে রিংটা ধরে বলে, আপনার এনগেজমেন্ট রিং। শবনমের পুরো শরীর কাঁপছে, চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। শবনম আধারের চেহারায় হাত ছুঁয়ে দেয়। ওর বিশ্বাস হচ্ছে না এটা সত্য নাকি ওর ভ্রম। শবনম কিছু না ভেবেই আধারকে জাপটে জড়িয়ে ধরে কেঁদে দেয়। শবনম আধারকে অনেক জোরে জোরে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আজান, আমি জানতাম তুমি ঠিক আছো, তোমার কিছু হয়নি। তুমি একদিন আমার কাছে ঠিকই ফিরে আসবে। সবাই বলতো যে তুমি নেই, সব আমার ভ্রম, কিন্তু দেখো আমার মন সত্য বলতো তুমি ঠিক আছো, আমার কাছে ফিরে আসছো। প্লিজ আমাকে এভাবে একা ফেলে আর কখনো যেও না, আমি সহ্য করতে পারি না। আই রিয়েলি লাভ ইউ আজান, আই কান্ট লিভ উইদাউট ইউ। সবাই আধারের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সূর্য নিজের হাত মুঠো করে রেখেছে, রাগের চোখ লাল হয়ে গেছে। হু ইজ দ্য পসিবল? আজান তো মরে গেছে, ও কিভাবে ফিরে এলো? ওর কারণে আবার আমি শবনমকে পেয়েও হারিয়ে ফেললাম, কিন্তু ও বাঁচলো কিভাবে? হু
আশরাফ বারবার নিজের কপালের ঘাম মুছছে আর আধারকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করছে। সবাইকে অবাক করে দিয়ে আধার শবনমকে হালকা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। শবনম কিছুটা দূরে সরে যায়, নিজেকে সামলেও অবাক চোখে আধারের দিকে তাকায়। শবনম সহকারে সবাই আধারের কাজে বেকুব বনে গেল। হোয়াট ননসেন্স ইজ দিস? আপনাদের এখানে কিভাবে মেহমানদের স্বাগত করা হয়? আর কি আজান শুরু করেছেন? আই এম নট আজান, আই এম আধার রিজওয়ান, দ্য রিজওয়ান ইন্ডাস্ট্রির ওনার। প্লিজ স্টপ ইউর ম্যাডনেস মিসেস চৌধুরী। আধারের কথাই সবাই ভূত দেখার মতো ওর দিকে তাকিয়ে আছে। মায়া আধারের সামনে এসে ওর মাথায় আর চেহারায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস হচ্ছে না, এটা স্বপ্ন নাকি সত্যি। তুমি বেঁচে আছো আজান। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তোমাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আধার মায়ের হাত ঝাড়ি দিয়ে সরিয়ে দেয়, তারপর বলে, ও গড, আর আই এম কিডস টক। কোথায় এসে ফেসে গেলাম? আপনারা নিজেই আমাকে ইনভাইট করে এখন এই মেলোড্রামা শুরু করেছেন কেন? ইন আধার রিজন নট আজান, ওকে? আশরাফ আধারের কথাই কতক্ষণ ওর দিকে ভালো মতো লক্ষ্য করলেন, তারপর ভুরু কুঁচকে ওকে জিজ্ঞেস করলেন, কিন্তু তোমার চেহারা তো পুরো আমার ভাতিজা আজানের মতো। হোয়াট? আমাকে দেখে কি আপনার পাগল মনে হয়? চেহারা মিলে লাইক সিরিয়াসলি? এটা কোনো মুভি বা সিরিয়াল না, এটা রিয়েল লাইফ। আর রিয়েল লাইফে এমন কিছু হয় না, ওকে? আজান, তুমি এইভাবে কথা বলছো কেন? যেন তুমি আমাদের চিনছো না। ওহ মাই গুডনেস, এতক্ষণ ভাবছিলাম শুধু আপনার মেয়ে পাগল, এখন দেখছি পুরো বংশই পাগল। কি চাটা বলছেন? আমি আজান না, আধার, বুঝেছেন? আশরাফ সূর্যের পাশে গিয়ে ওর কানে ফিসফিসিয়ে বলে, আই থিঙ্ক হি ইজ নট আজান। ও যদি আজান হতো তাহলে আমরা এতক্ষণে লাকাবে থাকতাম। ও আজান হোক আর যেই হোক, ওর জন্য আরেকবার আমি আমার মঞ্জিলের এত কাছে এসেও কিছুই পেলাম না। ও আবারও আমার সব প্ল্যান মাটি ঢেলে দিল। বাবা, এই মুহূর্তে চুপ থাকাটাই শ্রেয়, দেখি কি হয়। আধার রেগে গিয়ে বলছে, আমি আপনাদের সাথে কোনো ডিল করব না। যাদের মেন্টাল অ্যাবিলিটি কম, আধার রেজওয়ান তাদের সাথে বিজনেস করে না। আধার যেতে নিয়ে স্বপ্নমর হাত ধরে ফেলে। আজান, তুমি এমন করছো কেন? আমার কি কোনো ভুল হয়ে গেছে? প্লিজ বলো না। তাও আমাকে ছেড়ে যেও না। অনেক ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ভুল না, অপরাধ হয়েছে তোমার দ্বারা। আর আমি যদি আগের ইমোশনাল আজান হতাম তাহলে তোমার এই নাটকের ফাঁদে পা দিয়ে ফেলতাম। কিন্তু তোমার সামনে যে দাঁড়িয়ে আছে ও আজান না, আধার রেজওয়ান, যার মধ্যে কোনো প্রকার ইমোশন নেই। আই হ্যাভ টার্নড ইনটু এ স্টোন হার্টেড পারসন। তুমি আমাকে পাথর বানিয়ে দিয়েছ, আর পাথরের কোনো ইমোশন থাকে না। আধার স্বপ্নমের হাত ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বলে, আগেও বলেছি, এখনো বলছি, প্লিজ স্টপ ইউর ম্যাডনেস। আপনারা সবাই এমন অ্যাবনর্মাল বিহেভ করছেন কেন আমি বুঝতে পারছি না। আমি আজান না, আচার কতবার বলবো? আর কি প্রমাণ আছে যে আমি আজান? আছে কোনো প্রমাণ? স্বপ্নম আধারের সামনে এসে ওর হাত ধরে বলে, প্রমাণ চাই তোমার, তাই না? চলো আমার সাথে। স্বপ্নম আধারের হাত ধরে ওকে নিজের রুমে নিয়ে আসলো। আধার রুমটা দেখে পুরো শকড হয়ে গেছে। পুরো রুম জুড়ে শুধু ওর ছবি। শবনমের সাথে কাটানো প্রতিটা স্পেশাল মোমেন্টের ছবি রুম জুড়ে। শবনম আধারকে রুমে এনে দেওয়াল থেকে এক একটা করে ছবি নামিয়ে বেডে রাখছে আর বলছে, প্রমাণ চাই তোমার, তাই না? দেখো, এখানে সব প্রমাণ আছে। এখন বলো, তুমি আমার আজান না? বলো। আধার দোটানায় পড়ে গেছে। শবনমকে যতবার বিশ্বাস করতে যাই এমন কিছু হয় যে ওর প্রতি ঘৃণা জমে যায়। আবার যতবার ওকে কষ্ট দিতে চাই এমন কিছু হয় যেন শবনম নির্দোষ। আধার আর চোখে তাকিয়ে দেখে আশরাফ আর সূর্য ওর দিকে সন্দেহের চোখে তাকিয়ে আছে। আধার ওদের সন্দেহ দূর করার জন্য নিজের প্ল্যান অনুযায়ী নাটক শুরু করে দেয়। ও মাই গুডনেস, হাউ ইজ দিস পসিবল? তো পুরো আমার মতো দেখতে। এই জন্যই এতক্ষণ আপনারা আমাকে আজান আজান বলে পাগল করেছিলেন। বাট অনেস্টলি আমি আজান না, আচার। 2 দিন হয়েছে দেশে এসেছি, বাট এই আজান কি মরে গেছে নাকি কেউ মেরে ফেলেছে? আধারের কথায় আশরাফ একটা ঢোক গিলে সূর্যের দিকে তাকায়। অ্যাক্সিডেন্টে মারা গেছে। ও ফিলিং ভেরি স্যাড অ্যাবাউট হিম। কিন্তু আমি আজান না, তাই বারবার আমাকে ওর সাথে কম্পেয়ার করবেন না। অনেক রাত হয়ে গেছে, আমি এখন আসি। আধার চলে যায়।
শবনমকে আটকাতে গেলে মায়া ওর হাত ধরে ফেলে। গেল তো গেল, আমার এঙ্গেজমেন্ট এর 12টা বাজিয়ে গেল। আদার চলে যেতেই শবনম ওখানেই হাঁটু ভাঁজ করে বসে পড়ল। আম্মু, আজান আমার সাথে এমন করছে কেন? আমি কি কোনো ভুল করেছি? আজান তো কখনোই আমাকে কষ্ট দেওয়ার কথা ভাবতো না, পারতো না, আর এখন আমাকে এইভাবে কষ্ট দিচ্ছে কেন? প্লিজ আম্মু, ওকে বলো না এমন না করতে। আই কান্ট লিভ উইথাউট হিম। ওকে বলো ফিরে আসতে প্লিজ। মায়া শবনমের পাশে বসুকে শান্ত করার চেষ্টা করছে। আই থিঙ্ক হি ইজ নট আজান। আজান তো মারা গেছে, ও কিভাবে ফিরে আসবে, তাই না? আর ও যদি আজান হতো তাহলে আমাদের চিনতে পারতো। নিজেকে আধার রেজওয়ান বলে দাবি করার মতো কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না, তাই না সূর্য? হ্যাঁ, ও আজান হতেই পারে না। ও আমাদের আজান না, স্বপ্নম ও অন্য কেউ। কি যেন নাম বলেছিল? আধার রেজওয়ান। হ্যাঁ, ও আধার, নট আজান। যদিও আজান হতো আমরা জেলে বসে এতক্ষণে চাকি পিসতাম। না, ও আজান, আমার আজান। আমি ওকে চিনতে কখনো ভুল করব না। আমি এখনই আজানের কাছে যাব। শবনম কাঁদতে কাঁদতে উঠে দরজার কাছে যেতেই হঠাৎ মাথা চেপে ধরে। মায়ার সূর্য ভয় পেয়ে তাড়াহুড়ো করে ওকে ধরে। শবনম সেন্সলেস হয়ে গেছে। স্বপ্নের মামুনি, কি হয়েছে? ঠিক আছে তুমি? আন্টি, আই থিঙ্ক স্বপ্নকে একটু রেস্ট করতে দেওয়া দরকার। আজ ওর উপর দিয়ে অনেক ধকল গেল। সূর্য শবনমকে ধরে ওর বেডে শুয়ে দেয়, তারপর লাইট অফ করে সবাইকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। নিজের রুমে এসে বিছানায় গায়ে দিয়ে দেয় মায়া। চোখ বন্ধ করে আজকে ঘটে যাওয়া ঘটনা মনে করতে থাকে ও। রুমে এসে আশেপাশ সূর্য বারবার এই দিক থেকে ওই দিকে পায়চারি করছে। হোয়াট ডিড ইউ থিঙ্ক দ্যাট? ও কি সত্যি আজান না? জানি না, কিছু জানি না। ও যদি আজান হতো তাহলে এত বছর পর কেন ফিরে আসবে? আর আধার হওয়ার নাটকই বা কেন করবে? ও চাইলে যে কোনো মুহূর্তে আমাদের জেলে পাঠাতে পারে। আমি এত কিছু বুঝি না। ও আজান নাকি আধার, আই ডোন্ট কেয়ার। কিন্তু ও যদি আমার আর স্বপ্নের মাঝে আসার চেষ্টা করে, তাহলে ওর অবস্থা আগের মতোই করে আমি 1 সেকেন্ডও ভাববো না। কাম ডাউন সূর্য, আমাদের এখন প্রত্যেকটা কদম বুঝে শুনে নিতে হবে। একটা ভুল আমাদের এত বছরের পরিশ্রম পানিতে ফেলে দিতে পারে। তুমি খোঁজ নাও এই আধার রেজওয়ানকে, আর কোত্থেকে এর উদাহ হয়েছে। এইদিকে আধার রকিং চেয়ারে চোখ বন্ধ করে শবনমের কথা ভাবছে। শবনমের চোখের প্রত্যেকটা ফোঁটা পানি ওর হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। নিজের অজান্তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে ওর। হঠাৎ ওর সাথে ঘটে যাওয়া ঘটনা মনে পড়তেই কপালেরও ফুলে যায় ওর। চোখে ঘৃণার ছাপ স্পষ্ট হয়ে যায়। কেন ভাবছি ওর কথা আমি? ও তো আমাকে শেষ করার আগে একবারও ভাবেনি। ওর বাবা আমার পরিবারকে শেষ করার আগে একবারও ভাবেনি। আমাকে এত ছোট বয়সে অনাথ করার আগে একবারও ভাবেনি। সব নাটক ওদের সাজানো নাটক। নিজেরা বাঁচার জন্য এখন আবার এই ভালোবাসার নাটক করছো। কিন্তু এবার বাজি আমার হাতে। আমি তোমার ভালোবাসার মিথ্যে ফাঁদে আর পা দিব না শবনম। আই জাস্ট হেট ইউ, আই হেট ইউ। পাশে থাকা বড় ভাঁজটাকে লাথি মেরে ভেঙে ফেলে আধার। হঠাৎ ঘুম ভেঙে গেল শবনমের। ধর ফরিয়ে উঠে আশেপাশে আধারকে খুঁজতে থাকে ও। আজকের ঘটনা মনে পড়তেই কেঁদে দেয় শবনম। আমি কিচ্ছু বুঝতে পারছি না, এসব কি হচ্ছে আমার সাথে। আমার লাইফে এত কমপ্লিকেশন কেন আল্লাহ? আমি আর নিতে পারছি না। হঠাৎ টেবিলে রাখা ল্যাপটপে নজর গেল ওর। শবনম নিজের চোখ মুছে উঠে সোফায় বসে ল্যাপটপ অন করে। আধার রেজওয়ান দিয়ে সার্চ দিতেই 2 বছরের সব ডিটেলস এসে পড়ে। শবনম নিখুঁতভাবে সব ডিটেলস চেক করছে। 2 বছরের আগে কোনো ডিটেলস নেই। ওর ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলেরও কোনো ডিটেলস নেই। শবনম ল্যাপটপ অফ করে কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে। তুমি যে আজান এটা আমি শিওর, কিন্তু তোমার এই পরিবর্তনের পিছনে কি রহস্য এটা জানতে বাকি। তুমি কেন এমন করছো, কেন আমাকে হেট করছো, সব জানার জন্য আমারও আগের মতো হতে হবে। নিজেকে স্ট্রং করতে হবে, তোমার সামনে দাঁড়াতে হবে। আর শবনম নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য সব করতে পারি। তুমি আমার হেট স্টোরি আমাকে দেখিয়েছো, এখন তুমি আমার ম্যাডনেস লাভ দেখবে।
সকালে মায়া কিচেনে রান্না করছিল, হঠাৎ পিছন থেকে কেউ ওনার চোখ চেপে ধরে। মায়া চোখ থেকে হাত সরিয়ে পিছনে অবাক হয়ে যায়। শবনম হাসি মুখে দাঁড়িয়ে আছে ওনার সামনে। এত বছর পর নিজের মেয়েকে এভাবে হাসতে দেখে পানি চলে আসে ওনার। শবনম মায়ের চোখের পানি মুছে দিয়ে বলল, ওহো আম্মু, এখন এই মেলোড্রামা শুরু করে দিও না তো প্লিজ। আমার অনেক ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি খাবার দাও, অফিসে যাব। শাবনম মামুনি, তুমি ঠিক আছো? আজ এত বছর পর তুমি আগের মতো কথা বলছো, আগের মতো বিহেভ করছো, আমার বিশ্বাস হচ্ছে না। কেন আম্মু, তুমি খুশি হওনি আমাকে আগের মতো দেখে? বলে কি আমি খুশি হব না? আজ আমি সবচেয়ে বেশি খুশি। তাহলে কান্না অফ করো আর এনজয় দ্য হোয়াট এভার বেবি। এই 2 বছর তোর এই পাগলামোগুলি অনেক মিস করছি। ওহ প্লিজ যাও মেরি মা, আমি অফিসে যাব, খাবার দিবা নাকি বলো? আহা, 10 মিনিট ওয়েটে করো, দিচ্ছি। খাবার শেষ করে শবনম রেডি হয়ে নিচে নেমে আসে। আম্মু আমি যাচ্ছি। শবনম গাড়িতে উঠে বসলো। ম্যাডাম অফিসে যাব? না, রেজন ইন্ডাস্ট্রিজ চলেন। আই এম কামিং হাসান। উপস, সরি মিস্টার আধার রেজওয়ান। আদার নিজের ডেস্কে বসে কিছু ফাইল দেখছিল। আনিস নক করে ভেতরে ঢুকে। স্যার, মিস চৌধুরী এসেছে। মায়া চৌধুরী? না, শবনম চৌধুরী। হোয়াট? ও এখানে কেন এসছে? আদার ভাবেওনি যে কাল এত কিছু হওয়ার পরও শবনম আজ অফিসে আসবে। ওকে, ওনাকে পাঠিয়ে দাও। শবনম নক না করেই কেবিনে ঢুকে যায় আর বলে, মে আই কাম ইন? ঢুকেই তো পড়েছেন, আবার পারমিশন নেওয়ার কি আছে? শবনম আধারের বরাবর চেয়ারে বসে পড়ল আর বলল, বসি? অফকোর্স ম্যাডাম, পারমিশন নেওয়ার কি আছে, নিজের অফিসে ভাবেন। শিওর? এত যখন ইনসিস্ট করছেন সবকিছু নিজেরই ভাববো আপনাকেও। কি? না মানে বলছিলাম কেবিনটা অনেক সুন্দর, আই লাইক ইট। আদার নিজেকে কন্ট্রোল করছে, কানোর অভ্যাস আছে শবনমের এমন ব্যবহারের। শবনম আদারকে উপর থেকে নিচ পর্যন্ত স্ক্যান করে দেখছে। হোয়াইট শার্ট, হাতা ফোল্ড করা, কালো প্যান্ট, একদম ক্লাসি, একটু বেশি হ্যান্ডসাম লাগছে আধারকে। আধার শবনমের চাহনিতে একটু ইতস্তত বোধ করে পড়ল। আপনি এইভাবে আমাকে স্ক্যান করে কি দেখছেন? কখনো কি ছেলে দেখেননি? দেখছি, বাট আপনার মতো হ্যান্ডসাম, ড্যাশিং অ্যান্ড কিউট মুন্ডা দেখিনি। আধারের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। কঞ্চল আধার, কঞ্চল। শবনমের কথা শুনে আধারের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। হঠাৎ শবনমের খেয়াল হলো ও কি বলেছে। শবনম ভয়ে ভয়ে আধারের দিকে তাকাতেই দেখলো এক বাবুলা হয়ে ওর দিকে তাকিয়ে আছে। শবনম কথা ঘোরানোর জন্য বলল, ইয়া মানে বলছিলাম যে আজকে আবহাওয়া অনেক গরম, ওয়েদার ইজ সো হট। আধার নিজের চেয়ারে বসতে বসতে বলল, আপনার আগমনের কারণটা তো এখনো বললেন না মিস স্বপ্না। অ্যাকচুয়ালি আমরা একসাথে একটা প্রজেক্ট কাজ করছি, তাই আপনার সাথে পরিচিত হতে আসলাম আর কি। আমি ভাবলাম কাল যা হলো তারপরে আপনি আমার সাথে কাজ করতে চাইবেন না। শবনম বুড়কুচকে আধারের দিকে তাকালো। না মানে আপনি আমাকে কি যেন নাম ছিল, ও আজান নাকি? আজান? ও হ্যাঁ হ্যাঁ আজান। আপনি আমাকে আজান ভাবছিলেন, রাইট? শবনম আধারের কথাই তাচ্ছিলেন হাসি দিয়ে বলল। শবনমের প্রত্যেকটা কথা আধারের বুকে তীরের মতো বিচ্ছে, তবু নিজেকে ওর সামনে দুর্বল করতে চাইছে না আধার। ওকে, লেটস চেঞ্জ দ্য টপিক। ডিলের ব্যাপারে কিছু ডিসকাশন করে নেই। শিওর, ফাইলগুলো আগে চেক করে নিলে কালকের প্রেজেন্টেশনের জন্য কোনো প্রবলেম হবে না। এই যে ফাইল। টেবিলে হাত দিয়ে দেখে ফাইল নেই। আধার ডেস্কে ভালোভাবে চেক করে দেখে ফাইলগুলো নেই। পরক্ষণে আধারের মনে পড়লো ফাইলগুলো আনাসের কাছে দিয়েছিল। আপনি একটু ওয়েট করেন, আমি ফাইলগুলো নিয়ে আসছি। শবনম আধারের যাওয়ার দিকে ভালো মতো স্ক্যান করে চেয়ার থেকে উঠে গেল। শবনম আধারের কেবিনের সব জায়গা ভালো মতো চেক করছে, দেখছে কোনো ক্লু পাই কিনা। আধারের পুরো কেবিন খুঁজেও কোনো ক্লু পেল না ও। কত কষ্ট করে খুঁজলাম কিন্তু ঘোড়ার ডিমও পেলাম না। ইউজলেস। ডাস্টবিন থেকে সব ময়লা পড়ে ছড়িয়ে যায়। ও শিট, এটা কি হলো? ওই আধার রেজন যদি এই নোংরা কেবিন দেখে, আই এম 100% শিওর ও বুঝে যাবে যে আমি ওর অফিসে ডিটেকটিভগিরি করতে আসছি।
শবনম, তুই 1 নম্বরের গাধি। এইভাবে না দাঁড়িয়ে থেকে তাড়াতাড়ি এগুলো সাফ কর। শবনম ডাস্টবিনের সব ময়লা তুলছিল, তখনই ও কয়টা কাগজের টুকরো পায়। একটা কাগজকে ছিঁড়ে অনেকগুলো টুকরো করা হয়েছে। শবনম টুকরোগুলো নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। হঠাৎ দরজা খোলার আওয়াজে শবনম দরজার দিকে তাকায়। ও শিট, কেবিনে ঢুকছে। এখন কি হবে, কি করব? ভাব শবনম, ভাব। আইডিয়া। আদার কেবিনে ঢুকতেই চমকে যায়। চারপাশে ময়লা ছড়িয়ে আছে। শবনম পায়ে হাত দিয়ে বসে আছে আর কাঁদতে কাঁদতে বলছে, আমার পা ভেঙে গেল। এখন আমি কিভাবে হাঁটবো? আমার তো লাইফটাই ওভার হয়ে গেল। আদা দৌড়ে শবনমের পায়ের কাছে গিয়ে বসলো। হোয়াট হ্যাপেন? শবনম কাঁদছো কেন? শবনম আর চোখে আধারের দিকে তাকিয়ে আবার অ্যাক্টিং শুরু করলো। আমার পা ভেঙে গেছে, অনেক ব্যথা করতেছে। শাট আপ, কি আজে বাজে বকছো? কিচ্ছু হয়নি, দেখি কোথায় ব্যথা পেয়েছো। শবনম পায়ের গোড়ালি দেখিয়ে বলল, এখানে। আদার শবনমকে কোলে তুলে সোফায় বসিয়ে দেয়। তারপর ওর সামনে বসে পা ভালো করে চেক করে দেখে কোথাও কেটেছে কিনা। কাটেনি, হয়তো মচকে গেছে। তুমি বসো, আমি আসছি। আদার ফার্স্ট এড বক্স এনে শবনমের সামনে বসে তারপর স্প্রে বের করে পায়ে যত্ন সহকারে লাগিয়ে দেয়। আধারের চেহারায় চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে। এমন লাগছে যে ব্যথাটাও নিজেই পেয়েছে। শবনম আধারের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ব্যথা কমেছে? একটু। তুমি বসো, আমি ডাক্তারকে কল করছি। এই রে, কাজ সারছে। এখন কি হবে? ডাক্তার আসলে ইয়া বড় বড় ইনজেকশন দিলে আমার কি হবে? না 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 না, নিজের জ্বালে নিজে আটকে গেছি। আল্লাহ, তোমার এই মাসুম বান্দার উপর একটু রকম করো। না না না, ডক্টরকে কষ্ট করে ডাকতে হবে না, আমি এমনিতেই ঠিক হয়ে যাব। জি না, আপনি আমার অফিসে এসে আহত হয়েছেন, তাই আপনার চিকিৎসার দায়িত্ব আমার। আরে এখন তো শুধু আহত হয়েছি, ডক্টর আসলে নির্ঘাত নিহত হতে সময় লাগবে না। যদি বাঁচতে চাস মানে এখান থেকে কেটে পড় শবনম। আধার ডক্টরকে কল করতেই শবনম লাফ দিয়ে দাঁড়িয়ে যায় আর আধারের হাত থেকে ফোন নিয়ে নেয়। ডক্টরকে কষ্ট দিতে হবে না, এ দেখেন আমি ঠিক আছি। এখান থেকে ওখানে হেঁটে দেখে। একটু আগেই তো হাঁটতে পারছিলেন না, তার এখন? কে বলেছিল ওভার অ্যাক্টিং করতে? আমার ঠিকই বলে, আমি ওভার অ্যাক্টিং এর দোকান। অনেক দেরি হয়ে গেছে অলরেডি, কালকে দেখা হবে, বাই বলে আমি দৌড় দিয়ে চলে আসি। আধার শবনমের যাওয়ার দিকে তাকিয়ে ভাবছে, জরুর ডাল মে কুছ কালা হ্যায়। এইদিকে শবনম দৌড়ে পার্কিনে আসলো। দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে ও। আল্লাহ মিয়া বড় জোর বাসায় দিছে, গেলাম, না হলে আজ আমার ইন্নালিল্লাহ হয়ে যেত। রিংটনের আওয়াজে ব্যাগ থেকে ফোন বের করে দেখে সূর্য কল করছে। উফ, এই সূর্যের উপর আমি কখন যেন গ্রহণ লাগিয়ে দেই। অনেকটা বিরক্তি নিয়ে কল রিসিভ করলো। হ্যালো। হাই শবনম, কোথায় তুমি? কখন থেকে কল করছি, অনেক টেনশন হচ্ছিল আমার, জানো। গ্রো আপ সূর্য, আমি বাচ্চা না যে হারিয়ে যাব। একটা কাজ ছিল, ওটাই কমপ্লিট করতে আসছিলাম। ও এখন কোথায় তুমি? জাহান নামের 3 নাম্বার গলির 9 নাম্বার বাড়িতে। এখন কাজ শেষ, তাই অফিসে যাচ্ছি। শবনম, বলছিলাম যে তুমি কি গ্রিন লেন্ডার ক্যাফে আসতে পারবে? কেন? এমনিতে অনেকদিন ধরে তোমার সাথে বসে কফি খাইনি, তাই আর কি। উফ, ন্যাকামি আর ভালো লাগে না। কিন্তু না গেলে আম্মুকে বলে দিবে। ওকে তুমি কফি হাউসে ওয়েট করো, আমি আসছি। আজকে তোকে জর্মের কফি খাওয়াবো আমি, জীবনে আর কফি খাওয়ার নামটাও নিবি না। ফোন রেখে শবনম গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সূর্য শবনমের ফেভারিট ব্লু কালার শার্ট, হোয়াইট প্যান্ট, চুলগুলো স্পাইক করে স্টাইল করে ক্যাফেতে বসে অপেক্ষা করছে। ও, সেই কখন থেকে ওয়েট করছি, আর শবনমে আসার কোনো খবরই নেই। বাট আই হ্যাভ সো, আর শবনম আমাকে এর থেকে চোখ পেতে পারবে না।
শবনম গাড়ি পার করে ক্যাফেতে ঢুকতে দেখে সূর্য ফোনের গ্লাসে দেখে নিজের চুল ঠিক করছে। এই ঝোঁকারটা কখনো বদলাবে না। সূর্য, হয়তো তুমি ভুলে গেছো, আমার প্রিয় রঙে আমি শুধু আজানকে পছন্দ করি, অন্য কাউকে না। শবনমকে দেখেই সূর্য দাঁড়িয়ে গেল। শবনম এগিয়ে গিয়ে সূর্যের সামনে গেল। হাই সূর্য। হাই, ইউ আর লাইক অলওয়েজ এডোরেবল। আর তোমাকে অ্যাজ অলওয়েজ চোকারের মতো লাগছে, উগান্ডার অধিবাসী। থ্যাঙ্কস। শবনম আর সূর্য পাশাপাশি বসলো। সূর্য ওয়েটারকে দেখে দুটো কফি অর্ডার করে। সূর্য খেয়াল করলো শবনম আজ আগের মতো ইসমাইল করে কথা বলছে। ওর কাছে ব্যাপারটা যেন খটকা লাগছে। অনেকদিন পরে তোমাকে এত খুশি দেখলাম শবনম, এর খুশির কারণ কি আজান রেজওয়ান? সূর্যের প্রশ্নে শবনম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। আমি এখনো শিওর না যে আধার আর আজান এক, তাই এই ব্যাপারটা এখন রিলিফ করার দরকার নেই। তুমি ভুল ভাবছো সূর্য, আধার আজান না, ও অন্য কেউ। আজান আর আমাদের মাঝে নেই, এটা আমি একসেপ্ট করে ফেলেছি। তাই নিজেকে কষ্ট না দিয়ে আবার নতুন করে জীবন শুরু করছি, এইটুকু, অন্য কিছু না। ও দ্যাটস গুড শবনম। আজান কি যত দ্রুত ভুলবে আমি তত দ্রুত তোমার মনে নিজের জায়গা তৈরি করতে পারবো। কথার মাঝেই ওইটার এসে ওদের টেবিলে কফি দিয়ে যায়। শবনম লুকিয়ে নিজের ব্যাগে হাত দিয়ে একটা ছোট শিশি বের করলো। সূর্য কফির মগে চুমুক দিতে যাবে, তখনই শবনমর ব্যাগটা নিচে ফেলে দেয় আর ব্যাগের সব জিনিস নিচে ছড়িয়ে ছিটিয়ে যায়। শবনম তোলার জন্য নিচে ঝুঁকতেই সূর্য নিজের কফির মগ হাতে নিয়ে নামিয়ে বলে, শবনম, আমি তুলে দিচ্ছি, তোমার কষ্ট করতে হবে না। বলে নিচে বসে সব তুলতে লাগলো। শবনম এই সুযোগে হাতের শিশিটার পুরোটা সূর্যের কফিতে ঢেলে দেয়। সূর্য ব্যাগটা শবনমের পাশে রেখে উঠে বসে। শবনম, আমি ভাবছি আজকে আমরা একসাথে লাঞ্চ করব, দেন লং ড্রাইভে যাব আর একসাথে টাইম স্পেন্ড করব। আইডিয়াটা কেমন? হ্যাঁ হ্যাঁ, আজকে সারাদিন আমরা একসাথে টাইম স্পেন্ড করব। তুই সারাদিন টাইম স্পেন্ড করার অবস্থায় থাকলে তো আগে আগে দেখ হোতা হে ক্যা। শবনম কফির মগে ঠোঁট ঠেকিয়ে কথাগুলো ভাবছে আর মুচকি মুচকি হাসছে। সূর্য কিছু বলতে যাবে তার আগে পেটের ভেতরে আনিজি ফিল করলো। শবনম, তুমি বসো, আমি 5 মিনিটে আসছি বলে ওখান থেকে চলে গেল। এখন তো জাস্ট শুরু, আরো কত 5 মিনিট লাগবে হিসাব নেই। সূর্য এসে আবার চেয়ারে বসলো। আই এম সরি শবনম, বলছিলাম যে ও গড, আজকে এমন হচ্ছে কেন? মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাচ্ছে। জাস্ট ওয়েট 5 মিনিট, উইল বি ব্যাক। এমন করতে করতে 4-5 বার সূর্য ওয়াশরুমে আসা যাওয়া করলো। সূর্য, তুমি ঠিক আছো তো? আজকে আমরা একসাথে লাঞ্চ করব, দেন লং ড্রাইভে যাব আর একসাথে টাইম স্পেন্ড করব। চলো। সূর্যের হাত ধরে টান দিয়ে সূর্যের মাথা যেন আকাশ ভেঙে পড়লো। এমনি বেচারার অবস্থা নাজেহাল। এসেছিল নায়ক সেজে, আর এখন অবস্থা পুরো পাগলের মতো হয়ে গেছে। আজ না, অন্য একদিন। এখন আমার ইম্পর্টেন্ট একটা কাজ করতে যেতে হবে, তুমি বাড়ি চলে যাও প্লিজ। না না না, আমরা আজকে একসাথে টাইম স্পেন্ড করব এট এনি কস্ট। ও গড, প্লিজ হেল্প মি আউট। এবার এটা আবার কেমন মুসিবত? এখানে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আর ওর জেদ করছে, আর সময় হাজার বলেও আমার সাথে কোথাও যেত না। আর আজকে চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কোন থেকে উঠলো? দেখো শবনম, বোঝার চেষ্টা করো প্লিজ। তুমি যেদিন বলবা আমরা সেদিন ঘুরতে বের হবো, কিন্তু আজ নয় প্লিজ। শবনম কিছু বলতে যাবে তার আগেই সূর্য ওয়াশরুমের দিকে দৌড় দিল। আহারে বেচারা, সারা জীবনকার মতো কফি খাওয়ার শখ মিটে গেছে। হাসছিল আমাকে লাঞ্চ করাবে, লং ড্রাইভে নিয়ে যাবে। আধার এক আঙ্গুল গালে ঠেকিয়ে 2 আঙ্গুল কপালে ঘষছে আর ভাবছে। হঠাৎ শবনমের এমন পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। আমি ওকে ভালো করে চিনি। ও
ওর মাথায় নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি ঘুরছে, কারণ যখনই ওর মাথায় কোনো দুষ্ট বুদ্ধি চাপে ও এমন উল্টাপাল্টা কথা বলে, আর এরকম আজ খুবই কাজ করে। ওর এই কাজ সব সময় ওর জন্য বিপদ নিয়ে আসে। আল্লাহ মালুম ওর মাথায় কি চলছে। সূর্য ওয়াশরুম থেকে বেরিয়ে ক্লান্ত হয়ে নিজের চেয়ারে বসলো। এখন একটু বেটার ফিল করছো যে ওয়েটারটি কফি দিয়েছিল তাকে ডাক পাঠালো সূর্য। স্যার ডেকেছেন? সূর্য দাঁড়িয়ে ওয়েটারটিকে মারতে মারতে জিজ্ঞেস করছে, কি মিশিয়েছিলি আমার কফিতে? হ্যাঁ, কার কথায় এমন করেছিস? স্পিক ইউর ব্লাডি ইডিয়েট। স্যার আমি কিছু করি না, বিশ্বাস করেন। অনেক লোকেরা মিলে সূর্যকে থামালো। আমি এই কফি হাউস বরবাদ করে দেবো, জাস্ট মাইন্ড ইট। সূর্য যেতে নাই, তখনই হঠাৎ ওর পায়ের সাথে শিশিটা বাড়ি খায়। সূর্য শিশিটাকে তুলে হাতে নিয়ে ভালোভাবে দেখলো। শবনম, তুমি এটা ঠিক করলে না। ইউ হ্যাভ টু পে ফর দিস। শবনম ক্যাফে থেকে সোজা অফিসে গিয়েছিল। একটু বেশি থাকায় শবনমের বেরোতে রাত হয়ে যায়। শবনম ড্রাইভ করছে আর সূর্যের অবস্থার কথা ভেবে হেসে কুটি কুটি হচ্ছে। OMG, অনেকদিন পর আবার কারোর ব্র্যান্ড বাজালাম, ফিলিং চিরিক্স। কিন্তু আজকে হয়তো বাড়াবাড়ি করে ফেললাম, এমনটা না করলে পারতাম। সূর্য তো জাস্ট একটু টাইম স্পেন্ড করতে চেয়েছিল আমারই সাথে, কিন্তু ওর তো বোঝা দরকার দ্যাট আই ডোন্ট লাভ হিম। আমি ওর সাথে কমফোর্টেবল ফিল করি না, আমি শুধু জানকে ভালোবাসি। হঠাৎ শবনমের গাড়ি মাঝ রাস্তায় থেমে যায়। আবার গাড়ির কি হলো? শবনম গাড়ি থেকে নেমে দেখে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে। শবনম আশেপাশে তাকিয়ে দেখে রাস্তার দুই পাশে জঙ্গল, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, যানবাহনের কোনো চিহ্ন ফোটাও নেই। শবনম ভয়ে কয়েকটা ডোব গিল। এটাকেই বলে যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এই খাড়াটাও নষ্ট হওয়ার সময় পেল না। ধুর, লাথি মারার কারণে গাড়ি কিছুটা হলেও শবনমের পায়ে ব্যথা পায় আর নিজের পা তুলে লাফাতে থাকে। এটাকেই বলে যেমন কর্ম তেমন ফল। আমি সূর্যের সাথে এমন করেছি, এর ফলস্বরূপ আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছে। এখানে ফুট নেই তো? আমি শুনেছি জঙ্গলে নাকি আজকাল অনেক ভ্যাম্পায়ার থাকে। হ্যাঁ, আমার রক্ত শুকাচ্ছে, না মানে আমার রক্ত শুকতে শুকতে যদি চলে আসে, এখন আমার কি হবে? শেষমেশ একটা ভ্যাম্পায়ার খাবার হবো আমি। শবনম জঙ্গলের মধ্য থেকে কিছুর আওয়াজ পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ওই দিকে যায়। শবনম গাছের পিছনে একটা শিয়াল দেখে ওর হাত থেকে ফোন পড়ে যায়, আর সাথে সাথে ভয়ে একটা দৌড় দিয়ে শবনম রাস্তার মাঝখানে চলে আসে। হঠাৎ একটা গাড়ি ফুল স্পিডে ওর দিকে আসে। শবনম ভয়ে নিজের চোখ খিচে বন্ধ করে ফেলে। গাড়িটা হাই স্পিডে শবনমের কাছে আসতেই ও চোখ খিচে বন্ধ করে দুই হাত দিয়ে জামা শক্ত করে মুঠো করে ফেলে। গাড়িটা ঠিক শবনমের সামনে এসে জোর ব্রেক করলো, আর একটুর জন্য শবনমের শরীরের সাথে লাগেনি গাড়িটা। শবনম হালকা হালকা চোখ খুলে দেখে গাড়িটি থেমে গেছে, আর ওর 2 থেকে 3 ইঞ্চি দূরত্ব আছে গাড়িটা। থ্যাংক ইউ আল্লাহ, একটুর জন্য বেঁচে গেলাম, না হলে আজ আমার ইন্নালিল্লাহ হয়ে যেত। তারপর আমার আজান অন্য একটা ডাইন চুড়াইলকে বিয়ে করে সংসার করত, ওদের ডাইন চোরের ছেলে মেয়ে হতো। না না না, তখন আমার কি হতো? আমি এসব কি ভাবছি? নাউজুবিল্লাহ। গাড়ির দরজা খোলার আওয়াজে শবনমের ধ্যান ভাঙে। শবনম সামনে তাকিয়ে দেখে একজন গাড়ি থেকে নামছে। লোকটিকে দেখে শবনম 440 ভোল্টের শক খায়। লোকটি আর কেউ নয়, বরং আধার। ওর চোখ অসম্ভব রকম লাল হয়ে আছে, ঘেমে একাকার হয়ে গেছে আধারের শরীর। আধার কতটা ভয় পেয়েছে তা ওর চেহারায় বোঝা যায়। আধারকে দেখে শবনম অনেক ভয় পেয়ে যায়। অটোমেটিকলি ওর এক হাত নিজের গালে চলে যায়। শবনম নিজের অজান্তেই চোখ বন্ধ করে ওদের অতীতে ডুব দেয়। আজান নিজের গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ আজানে মনে পড়লো ও একটা ফাইল রুমে রেখে এসেছে। ওহ নো,
ফাইলগুলো তো রুমে রেখে আসলাম, ওগুলো নিয়ে আসি আগে। বলে আজান গাড়ি খোলা রেখেই বাড়ির ভিতরে চলে গেল। শবনম কলেজ থেকে বকবক করতে করতে বাড়িতে ঢুকছে। প্রতিদিনই কি ড্রাইভার পাঠানো লাগে? আমি বাচ্চা না, এখন অ্যাডাল্ট হয়ে গেছি, অথচ কেউ আমাকে গাড়ি ড্রাইভ করতে দেয় না। আরে আমি কতবার বলেছি যে আমি ড্রাইভ করতে পারবো, কিন্তু আজান আর আম্মু অলওয়েজ পজিটিভগিরি করে। আই নো আমার কাছে এখন লাইসেন্স নেই, কিন্তু তার মানে এইটা না যে সবাই আমাকে বাচ্চাদের মতো ট্রিট করবে। একবার শুধু একটা চান্স পাই, দেন সবাইকে দেখিয়ে দিব যে আমিও গাড়ি চালাতে পারি, তাও বেটার। হঠাৎ শবনমের চোখ আজানের গাড়ি থেকে আটকে যায়। গাড়ির দরজা খোলা। শবনম সামনে এগিয়ে গাড়ির ভিতরে উকি মেরে দেখে ভিতর চাবি লাগানো। শবনম পারে না খুশিতে ওখানেই লুঙ্গি ডান্স দেয়। এটা তো সোনে পে সুহাগা হো গয়া। গাড়ির মালিক নেই, কিন্তু গাড়িতে চাবি ফিট করা। এখন আর কোনো টেনশন নেই। নাও নো টেনশন, টু ফুর্তি। আমি এখন এই গাড়ি নিয়েই বের হব আর সবাইকে দেখিয়ে দেব শবনম ক্যান ডু এনিথিং। শবনম আর 7-5 না ভেবে গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। আধার বাড়ি থেকে বেরিয়ে দেখে শবনম গাড়ি ড্রাইভ করে কোথাও যাচ্ছে। আজান দৌড়ে এসে শবনমকে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু শবনম ওর ডাক না শুনেই বেরিয়ে যায়। ও নো, শবনম তো ড্রাইভিং জানে না, ও গাড়ি অ্যাক্সিডেন্ট করে ফেলে, তাই ওকে লাইসেন্সও দেওয়া হয়নি। ওর যদি কোনো ক্ষতি হয়ে যায়, তোমার এই বাচ্চামোর কারণে সব সময় তুমি বিপদে পড়ো শবনম। তোমার কিছু হলে আমি কি করে বাঁচবো? সব আমার দোষ, আমার। আই হ্যাভ টু ডু সামথিং। বলে অন্য গাড়ি নিয়ে শবনমের পিছনে গেল। শবনম মনের আনন্দে ড্রাইভ করছে, ঠিকমতো ড্রাইভ করতে পারছে না, যার কারণে গাড়ি হেলে দুলে যাচ্ছে। শবনম লুকিং গ্লাসে তাকিয়ে দেখে আজানোর পিছু পিছু আসছে। নট এ গেম, এবার আমি থামবো না, না মানে না বলে আর জোরে ড্রাইভ করা শুরু করে দিল। আজ তোমার একদিন কি আমার। বলে ও জোরে জোরে ড্রাইভ শুরু করলো। আজান নিজের গাড়ি শবনমের গাড়ির পাশাপাশি চালাচ্ছে। শবনম, গাড়ি থামাও। আই সেড স্টপ দি কার। শবনম ভয়ে গাড়ি থামাতে গিয়েও থেমে যায়। কি হলো, গাড়ি থামাও। গাড়ি কিভাবে থামাই ভুলে গেছি, ইয়া আল্লাহ। আজান স্টিয়ারিং এ নিজের মাথা 3-4টা বাড়ি মারলো। কোন পাগল ছাগলের প্রেমে পড়লাম আল্লাহ, ইচ্ছে করছে কুঠু গাছের সাথে ফাঁসি দিয়ে মরে যাই। কি এত বড় কথা? আমি পাগল ছাগল? একবার গাড়িটা থামাই, তারপর তোমাকে মজা বোঝাবো তুমি কার প্রেমে পড়েছো। এতক্ষণ ভালো লাগলো, শবনমের এখন ভয় করছে, কারণ ও গাড়ি কন্ট্রোল করতে পারছে না, ফলে গাড়িটা হেলে দুলে কিনারে চলে যাচ্ছে। আজান, পরে ইচ্ছা মতো বকো, এখন গাড়ি থামাতে আমাকে হেল্প করো প্লিজ, আমার ভয় করছে। শবনম, ডোন্ট ক্রাই প্লিজ। তুমি জানো আমি তোমার কান্না সহ্য করতে পারি না। বিশ্বাস করো, আমি তোমাকে কিচ্ছু হতে দিব না, প্রমিস। তুমি চাবি ঘোরাও, দেন ব্রেকে চাপ দাও। ওকে। শবনম চাবি ঘোরাতে গিয়ে ওটা নিচে ফেলে দেয়। শবনম একটা ঢোকলে আজানের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে বলো, আজু জাহান বেবি পাখি। ডোন্ট টেল মি, তুমি আবার কোন ঘাপলা করেছো? চাবি নিচে পড়ে গেছে, এখন বুঝে পাচ্ছি না। আজান এবার স্টিয়ারিং এ জোরে জোরে নিজের মাথা বাড়ি দিল। আল্লাহ, দড়ি ফালাও, আমি উঠে যাই। যখন আল্লাহ জ্ঞান বুদ্ধি বিতরণ করেছিল, তুমি কি শপিং করতে গিয়েছিলে? কি আল্লাহ জ্ঞান বুদ্ধিও বিতরণ করেছে? আমি তো জানতামই না, কেউ আমাকে বলেনি। এই জন্য তো বলে দুনিয়ায় সবাই স্বার্থপর। এখন আমি কি করব? জাস্ট স্টপ ইট। আজানের চিৎকারে শবনম ভয় পেয়ে কেঁপে ওঠে, আর ওর পা ব্রেক লেগে গাড়ি থেমে যায়। শবনমের গাড়ি থেমে গেছে দেখে আজান ওর গাড়ি থামিয়ে দেয়। আজানের গাড়ি শবনমের গাড়ি থেকে কিছুটা দূরে থামে। গাড়ি থামাতেই শবনম অবাক হয়ে যায়। What a miracle! আমি গাড়ি থামিয়ে দিয়েছি। I am so brilliant. I am very proud of me. শাবাশ শাবাশ শবনম, শাবাশ। আজান নিজের গাড়ি থেকে নেমে ফুল অ্যাংরি মুড নিয়ে শবনমের গাড়ির সামনে এসে
দরজা খুলে ওকে টেনে বের করে গালে সজোরে চড় বসিয়ে দেয়। শবনম গালে হাত দিয়ে ছলছল চোখে আজানের দিকে তাকিয়ে আছে। অনেক ভালো লাগে তাই না আমাকে কষ্ট দিতে, আমাকে ভয় দেখাতে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আমার কি অবস্থা হচ্ছিল? ভয় জান বেরিয়ে যাচ্ছিল, এমন লাগছিল যে তোমাকে হারিয়ে ফেলবো। আমার অপরাধ কি? হ্যাঁ, তোমাকে ভালোবাসি এটাই। একদিন এত দূরে চলে যাব, কখনো খুঁজেও পাবে না। কথাগুলো বলে শবনমকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়ালো। চোখের পানি মুছে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছে আজান। আজানের বলা শেষের কথা শবনমের বুকে গিয়ে বিঁধল। আর যাই হোক, আজানকে ছাড়াও নিজের অস্তিত্ব কল্পনা করতে পারে না। শবনম আজানের কাছে গিয়ে ওকে পিছন থেকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, আই এম সরি আজান, আর কখনো এমন করব না, প্রমিস। তুমি যা বলবা তাই করব, যেভাবে বলবা সেভাবে চলবো। প্লিজ আমাকে ছেড়ে কখনো কোথাও যেও না। আজান শবনমকে সামনে এনে জড়িয়ে ধরে বলল, কখনো যাবো না তোমাকে ছেড়ে, আর যদি যাইও আবারও ফিরে আসবো তোমার কাছে, কারণ আমার প্রথম ও শেষ ঠিকানা শুধু তুমি। তাই চাইলেও দূরে থাকতে পারবো না তোমার থেকে। এক আল্লাহ ছাড়া আমাকে তোমার কাছ থেকে কোনো শক্তি আলাদা করতে পারবে না। বর্তমানে কেউ জড়িয়ে ধরাই শবনমের ঘোর কেটে যায়। শবনম চোখ খুলে অবাক হয়ে যায়। ও ভেবেছিল আধার ওকে থাপ্পড় দিবে, কিন্তু ওকে অবাক করে দিয়ে আধার ওকে জড়িয়ে ধরে। আধারের এভাবে জড়িয়ে ধরে শবনম হকচকিয়ে যায়। ও আশা করেনি যে আধার ওকে থাপ্পড়ের বদলে জড়িয়ে ধরবে। শবনমের ঘাড়ে 2-3 ফোঁটা গরম পানি পড়তেই ওর ঘোর কেটে যায়। শবনম আধারের প্রত্যেকটা হার্টবিট ফিল করতে পারছে। আধারের হার্ট অনেক জোরে জোরে বিট করছে। এমন লাগছে যেন অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিছু হারানোর ভয়, যা ওর কাছে অনেক মূল্যবান। আধারের শরীর কাঁপছে, শবনম তা অনুভব করছে। শবনমের হাত আধারের পিঠে যেতেই আধার ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। শবনম টাল সামলাতে না পেরে কিছুটা দূরে সরে যায়। শবনম অবাক চোখে আধারের দিকে তাকিয়ে আছে। ও এক্সপেক্ট করেনি যে আধার এভাবে ওকে দূরে ঠেলে দিবে। আধার শবনমের দিকে এক পলক তাকিয়ে ওর দিকে পিট করে দাঁড়িয়ে বলতে শুরু করে, আপনার মতো ইরেসপন্সিবল মেয়ে আমি কোথাও দেখিনি। এখন যদি আমি সময় মতো না আসতাম তাহলে কি হতো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? আমি আপনাকে বলিনি আমাকে বাঁচাতে, আর আই ক্যান প্রোটেক্ট মাই সেলফ, মিস্টার আধার রেজওয়ান। আর আপনি না আসলে কি বা হতো? মরে যেতাম, তাই তো? এর থেকে বেশি খারাপ কি হতো? আর আমি মরে গেলে কার কি আসে যায়? নো ওয়ান নিডস মি। আমি বাঁচি বা মরি, কার কি আসে যায়? বলে মুখ ঘুরিয়ে নিল। শেষের কথাটা আধারের বুকে গিয়ে বিঁধল। ও অবাক চোখে শবনমের দিকে তাকালো। শবনম মুখ ঘুরিয়ে নীরবে কান্না করছে। এটা তুমি বলতে পারলে শবনম? নো ওয়ান নিডস ইউ। তুমি জানো দুনিয়ার সবচেয়ে বেশি আমি তোমাকে চাই, প্রয়োজনের থেকেও বেশি চাই। তুমি আসলেই আমাকে কখনোই চিনতে পারলে না, চিনবেই বা কিভাবে? তুমি তো কখনো আমাকে ভালোই বাসনি, সব তো তোমার সাজানো নাটক ছিল। কিন্তু আমার ভালোবাসা নাটক ছিল না, ইটস এ পিওর লাভ শবনম, যেটাতে কোনো খাদ নেই। এজন্য আজও তোমার উপর কোনো বিপদ আসলে আমি তার থেকে তোমাকে প্রোটেক্ট করতে অলওয়েজ প্রিপেয়ার্ড থাকি। আমার ঘৃণা কখনো আমার ভালোবাসাকে কাবু করতে পারে না, তাই তো আজও তোমার থেকে প্রতিশোধ নিতে আমি ব্যর্থ। আধার শবনমের দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। ওর অজান্তেই ওর চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে যায়। শবনমের আড়ালটা মুছে ফেলে। গাড়িতে বসেন, আপনাকে ড্রপ করে দেই। দরকার নেই আপনার সিম্প্যাথির, চলে যান আপনি, আমি নিজে নিজে চলে যেতে পারবো। সোজা আঙ্গুলে কখনো ঘি ওঠে না, আঙুল বাঁকা করতেই হয়। আর যদি সামনের মানুষ আপনার মতো ঘাটতারা আর জিদ্দি হয় তাহলে তো কথাই আলাদা। বলে শবনমের সামনে গিয়ে ওকে কোলে তুলে নিল। শবনম চোখ বড় বড় করে আধারের দিকে তাকিয়ে আছে। শবনম হাত পা ছোড়াছুড়ি করছে। নামান আমাকে। আর একটু চেঁচামেচি আর হাত পা ছোটাছুটি করলে এখানেই আছাড় মেরে ফেলে দিব বলে দিলাম। আধারের ধমকে শবনম চুপ হয়ে গেল, কারণ আধারের কোনো বিশ্বাস নেই। কখন কি করে বসে তার চেয়ে ভালো চুপ করে থাকা। আধার শবনমকে সিটে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করতে শুরু করলো।
গাড়ি চলছে আপন গতিতে, কেউ কোনো কথা বলছে না। আধার শুধু ড্রাইভিং এ ফোকাস করছে, আর শবনম ভয়ে কোনো কথা বলছে না। উফ, এমন মূর্তির মতো বসিয়ে রেখে কোনো লাভ হয়েছে? আমার বোরিং লাগছে। এই স্টুপিডটা কি বুঝতে পারছে না? এক কাজ করি, একটা গান প্লে করি, এতে আর কোনো বোর ফিল হবে না। শবনম তো শবনমই, আধাকে না জিজ্ঞেস করে গান প্লে করে দেয়। শবনম গান শুনছে আর চোখে আধারকে দেখছে। আধার বুঝতে পারছে যে শবনম ওকে মিন করে গানটি শুনছে, তাই ও প্লেয়ার অফ করে দেয়। শবনম এতে রেগে গিয়ে ওকে বলে, এখন কি গানও শুনতে পারবো না? টু ইউর ভয়েসলেস শবনম, আর আমি বলিনি গান শোনাতে পারবেন না, পারবেন, বাট এই ফালতু গান না। শবনম নাক ফুলিয়ে রেগে অন্য পাশে ফিরে যায়। আধার আর চোখে বারবার শবনমকে দেখছে, আর ওর চেহারায় বিরক্তির ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে, আর রাগ তো ওর নাকের ডগায় এসে রয়েছে। আধার জানে শবনমের মনের মতো কিছু না হলে ওর মন খারাপ হয়ে যায়, আর আধার কখনো ওর কষ্টের কারণ হতে পারে না। আধার শবনমের রাগ দূর করার জন্য গান প্লে করে দেয়। আধার বারবার আর চোখে শবনমের দিকে তাকাচ্ছে। শবনম গাড়ির গ্লাস খুলে জানালায় দুই হাতেই থুতনি ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। বাইরের বাতাসে ওর খোলা চুলগুলো এলোমেলো ভাবে উঠছে। আধার না চাইতেও ওর চোখ বারবার শবনমের দিকেই যাচ্ছে। শবনম চোখ বন্ধ করে আজানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত মনে করছে, আর আধার শবনমের সাথে কাটানো মুহূর্তগুলো। দুজনে একসাথে থেকেও অচেনা হয়ে আছে, কিন্তু আলাদা হয়ে ওরা একে অপরের স্মৃতিতে ডুবে আছে। আধার গাড়ি বের করে শবনমের দিকে ফিরে দেখে ও ঘুমিয়ে পড়েছে। শবনমের ঘুমন্ত চেহারা অনেক নিষ্পাপ লাগছে আধারের কাছে। এলোমেলো চুলগুলো ওর মুখের উপর পড়ে আছে, এতে ওকে আরো অমায়িক লাগছে। শবনমের এই নিষ্পাপ মুখ ওর বাচ্চা আধারকে প্রতিনিয়ত ওর কাছেই টানে। আধারের মাঝে এক অদ্ভুত ঘোরে লাগা কাজ করছে। না চাইতেও শবনমের প্রতি ওর বারবার দুর্বল হয়ে পড়ে। নিজের অজান্তেই আধার শবনমের অনেক কাছে চলে আসে। শবনমের মুখে পড়ে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দিয়ে ওর কপালে গভীরভাবে ঠোঁট চলো আধার। এক অদ্ভুত অনুভূতি কাজ করছে আধারের মাঝে। দীর্ঘ সময় পর ও আবার শবনমের এত কাছে এসেছে। আধার একদানে শবনমের চেহারার দিকে তাকিয়ে আছে। কি আছে তোমার মাঝে শবনম? কেন বারবার তোমার প্রতি এত দুর্বল হয়ে পড়ে আমি? তুমি কাছে থাকলে কেন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি না? কেন তোমার চেহারা দেখলে সব কষ্ট, সব ব্যথা ভুলে যায়? কেন তোমাকে হারানোর ভয় আমাকে কুড়ে কুড়ে খায়? চাইলেও তোমাকে ঘৃণা করতে পারি না কেন? কেন বারবার এমন লাগে তুমি নির্দোষ? তোমার মনে প্রাণের হৃদয়ে শুধু আমার বসবাস। হৃদয়ে বলে তোমাকে বিশ্বাস করতে, তোমাকে নিজের কাছে টেনে নিতে, নিজের পাগলামো ভালোবাসা দিয়ে রাঙিয়ে দিতে, কিন্তু মস্তিষ্ক বলে তুমি বিশ্বাসঘাতক, তোমাকে ঘৃণা করতে, কষ্ট দিতে। ইউ নো হোয়াট? প্রত্যেকবার আমার ব্রেইন আমার হৃদয়ের কাছে হেরে যায়। পারি না তোমাকে কষ্ট দিতে, তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে। তোমাকে ঘৃণা করি। কি করব আমি? কি ভুল কি সঠিক আমি কিছু বুঝতে পারছি না। শবনমের ঘুম ভাঙতেই ও দেখে আধার ওর অনেক কাছে চলে এসেছে। আধারের প্রত্যেকটা নিঃশ্বাস শবনমের মুখে বাড়ি খাচ্ছে। আধার শবনমের চোখের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। আধারকে এত কাছে দেখে শবনমের গলা শুকিয়ে গেছে। আধারের শবনমের চোখের দিকে তাকিয়ে এক অদ্ভুত ঘোরে হারিয়ে যাচ্ছে। আধার একটু একটু করে শবনমের আরো কাছে চলে আসছে। আধারকে কাছে আসতে দেখে শবনম ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে। আধার শবনমের গালে নিজের ঠোঁট রাখলো। শবনম কেঁপে কেঁপে উঠছে আধারের প্রত্যেক ছোঁয়ায়। শবনম আধারের কলার খামচে ধরে। শবনমের এই কাঁপুনি আধারকে আরো ঘুরে নিয়ে যাচ্ছে। আধার শবনমের ঘাড়ে নিজের ঠোঁট ছোঁয়। হঠাৎ পিছন থেকে কেউ গাড়ির হর্ন দেয়, এতে আধারের ঘোর ভেঙে যায় আর ও ধরফড়িয়ে শবনমের কাছ থেকে সরে যায়। শবনম জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। আধার জানালার বাইরে তাকিয়ে আছে। শবনমকে ফেস করার সাহস ওর হচ্ছে না। শবনম নিচের দিকে তাকিয়ে আছে। লজ্জায় ওর গাল লাল হয়ে গেছে। নীরবতা ভেঙে আধারই বলল, আপনার বাড়ি চলে এসেছে।
শবনম জানালার বাইরে তাকিয়ে দেখে ওর বাড়ির সামনে গাড়ি থামানো। শবনম কিছু না বলে গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে যায়। আধার শবনমের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এটা কি করছিলাম আমি? কেন করছিলাম? আই হ্যাভ টু কন্ট্রোল মাই সেলফ। আমাকে দুর্বল হলে চলবে না। কথাগুলো ভেবে আধার গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে যায়। শবনম নিজের রুমে এসে ওর বড় টেডি বিয়ারকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। আধারের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে ব্লাশিং হচ্ছে ও। শবনম উঠে আয়নার সামনে চলে আসে। নিজের গালে হাত ছুঁয়ে বারবার আধারের স্পর্শ অনুভব করছে ও। চাইলে আমার কাছে থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে না আধার। তুমি যে আমার আজান, এটা আমি ভালো করে জানি। আমার ভালোবাসা তোমাকে আমার কাছ থেকে হারাতে দিবে না। সেই দিন দূর নেই যখন তুমি নিজেই তোমার ভালোবাসার কথা আমাকে জানাবে। শবনম আধারের কথা ভাবতে ভাবতে ঘুমের রাত্রি হারিয়ে যায়। এইদিকে আধার বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে আর ভাবছে, কত স্বপ্ন দেখেছিলাম একসাথে শবনম। এই চাঁদকে সাক্ষী রেখে আমাদের ভালোবাসার মুহূর্ত কাটিয়েছিলাম। আজ তুমিও আছো, আমিও আছি, এই চাঁদও আছে, কিন্তু আমাদের মাঝে ওই ভালোবাসা নেই। কেন হলো এমন? আমি তো এটা চাইনি, আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম। আধার ফোনের শবনমের ছবি বের করে ওটাকে বুকে জড়িয়ে ধরে। সকালে শবনম অফিসের জন্য রেডি হচ্ছিল। এমন সময় মায়া হাতে কিছু কাগজ নিয়ে ওর রুমে প্রবেশ করলো। শাবনাম, আমার কিছু কথা আছে তোমার সাথে। আম্মু, যা কথা আছে এসে বলো, আমার লেট হয়ে যাচ্ছে। এত সময় নেই শাবনাম, কাজটা অনেক গুরুত্বপূর্ণ, বোঝার চেষ্টা করো প্লিজ। ওকে, এখন বলো কি বলবে, বাট ফার্স্ট আমার লেট হয়ে যাচ্ছে। মায়া শবনমের সামনে একটা ফাইল এগিয়ে দিল। এই ফাইলটাতে তোমার সিগনেচার লাগবে আর্জেন্টলি। এইটুকুর জন্য এত ড্রামা করলা? আম্মু, তুমি তো দেখি আমার থেকেও বড় ড্রামাবাজ। দাও, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। শবনম পেপারস গুলো না পড়েই সাইন করে দিল। এই না, হয়ে গেছে, 5 মিনিটও লাগেনি। নিজের খেয়াল রাখো আর সাবধানে যেও। ওকে মাই লাভলি মাম্মা, এখন আমি যাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ বলে শবনম তাড়াতাড়ি করে বেরিয়ে গেল। আমি যা করেছি তার জন্য হয়তো তুমি অনেক কষ্ট পাবে, আমাকে ভুল বুঝবে, কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তুমি আমার মেয়ে, আর প্রত্যেক মাই চাই তার মেয়ে সুখে থাকুক, সেফ থাকুক। তোমার খুশির জন্য আমি সব করতে পারি। আই হোপ ইউ আর ফরগিভ মি। মায়া একটা ফাইল নিয়ে নিচে নেমে আসলো। সোফায় সূর্য আর আশরাফ বসেছিলেন। মায়াকে দেখে আশরাফ আর সূর্য ওর দিকে এগিয়ে আসে। মায়া ফাইলটা আশরাফের দিকে এগিয়ে দিয়ে বলল, শাবনাম সাইন করে দিয়েছে। আশরাফ তৈরি করে ফাইলটা মায়ের হাত থেকে নিয়ে নিল। তারপর খুলে সাইন চেক করতে লাগলো। আশরাফ ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বলল, আমি জানতাম মায়া, তুমি ছাড়া এই কাজটা কেউ করতে পারতো না। শাবনাম জানলে এর পরিণাম ভালো হবে না আশরাফ ভাই। ও আজানকে পাগলের মতো ভালোবাসে। আজানের প্রত্যেকটা জিনিসই ও এই কয় বছর সামলিয়ে রেখেছে। আর আধারকে দেখার পর থেকে ওর পাগলামি আরো বেড়ে গেছে। ও ভাবে আধারই আজান। ভাবলেই তো আধার আজান হয়ে যাবে না, তাই না মায়া? আর আমরা যা করছি সব শবনমের ভালোর জন্য করছি। আজান এখন আর আমাদের মাঝে নেই, শবনমকে এটা বিশ্বাস করাতেই হবে। আর শবনমের মন থেকে আজানকে মেটাতে হলে আগে আজানের স্মৃতিগুলো ওর জীবন থেকে সরাতে হবে। সূর্য মায়ের কাঁধে হাত রেখে বলতে শুরু করলো, শাবনামকে নতুন জীবনে আনতে হলে ওর পুরনো স্মৃতিগুলো শেষ করতে হবে। আর আন্টি আজানকেও না ভুললে আমাকে কখনো অ্যাকসেপ্ট করবে না। আমি শাবনামকে অনেক ভালোবাসি, প্লিজ আমাদের ভুল বুঝবেন না। আমরা যা করছি এতে আমাদের সবার মঙ্গল। তোমাদের যা ঠিক লাগে তাই করো। বলে মায়া ওখান থেকে চলে গেল। লয়ারকে কল করো সূর্য, কাজ আজকেই শেষ করে দিব। ইয়েস ড্যাড। এইদিকে শবনম কেবিনে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। এমন সময় রাফির কল আসলো ওর ফোনে। রাফি বলো। ম্যাম, আজকে নাকি খান ভিলা আর খান ইন্ডাস্ট্রিজ নিলামে উঠবে। হোয়াট? কি আবল বলছো? নো ম্যাম, সিরিয়াসলি। আমি নিজে খান ভিলার সামনে দাঁড়িয়ে আছি। এখানে সব বড় বড় বিজনেস অর্গানাইজেশনের মালিকরা এসেছে খান ইন্ডাস্ট্রিজ কিনতে। এটা কিভাবে সম্ভব? খান ইন্ডাস্ট্রিজ তো আমার নামে লেখা।
আজানুর সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল। আমার সিগনেচার ছাড়া এটা নিলামে দেওয়া সম্ভব না। তাহলে ম্যাম, এখানে আশরাফ স্যার, সূর্য স্যার আর মায়া ম্যাডামও আছে। স্বপ্নম মায়ের নাম শুনে থমকে যায়। আজ সকালেই তো মায়া ওকে একটা পেপারসে সাইন করালো। তাহলে কি আম্মু? রাফি, তুমি ওখানে থাকো, আমি আসছি। স্বপ্নম তাড়াহুড়ো করে অফিস থেকে বেরিয়ে যায়। এইদিকে আধার রকিং চেয়ারের চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে আছে। 2 বছরের ঘটে যাওয়া ঘটনাগুলোর সমীকরণ মেলানোর চেষ্টা করছে ও। কিছু বুঝতে পারছি না কার দোষ আর কে নির্দোষ। আশরাফ মামা আর সূর্যের বিষয়ে আমি শিওর, কারণ ওরা টাকার জন্য সব করতে পারে। কিন্তু শবনমের বাবা আসিফ আঙ্কেল, আমি ওনাকে যতটুকু চিনি অনেক ভালো মানুষ, কখনো কারো ক্ষতি করার চেষ্টা করেনি। আর ওনাদেরও তো টাকার অভাব নেই, তাহলে উনি কেন এমন করবেন? আর শবনম, ওর চোখে আমি সবসময় নিজের জন্য ভালোবাসা দেখেছি, এখনো দেখি। এসবে কি মিথ্যে? সবে কি সাজানো নাটক? কি সত্যি কি মিথ্যা কিছুই বুঝতে পারছি না। প্লিজ আল্লাহ, আমাকে রাস্তা দেখাও। স্যার। আনাসের আওয়াজে চোখ মেলে তাকাই আধার। বলো। স্যার, আজকে মিস শবনম চৌধুরী একটা অকশন রেখেছেন। অ্যাকশন? কিসের অ্যাকশন? খান ইন্ডাস্ট্রিজ আর ব্যাঙ্গালোর অকশন। কি? হ্যাঁ স্যার, নিলামি শুরু হয়ে গেছে অলরেডি। তুমি এটা করতে পারো না শবনম, ইউ ক্যান নট ডু দিস। আধার দৌড়ে বেরিয়ে গেল। উদ্দেশ্য খানবিলা। অনেক স্পিডে গাড়ি ড্রাইভ করছে আধার। চোখ লাল হয়ে গেছে, কয়েক ফোঁটা পানিও গড়িয়ে পড়েছে ওর চোখ থেকে। প্লিজ ডোন্ট ডু দিস শবনম। আমার বাবা মায়ের শেষ চিহ্ন ওই বাড়িটা, আমার বাবার স্বপ্ন দিয়ে গড়া খান ইন্ডাস্ট্রিজ। প্লিজ এটার কোনো ক্ষতি হতে দিও না। অন্ধের মতো বিশ্বাস করতাম তোমাকে, তাই আমার সবকিছু তোমার নামে করে দিয়েছি। তোমার ভালোবাসায় অন্ধ হয়ে নিজের বাবার কষ্ট আর স্বপ্নে গড়ে তোলা পাওয়ার অফ অ্যাটর্নি তোমার করে দিয়েছি, আর তুমি একে নিলামে নামিয়ে দিলে। নিজের প্রতি আমার এই ঘৃণাকে আর বাড়িও না। আমার ঘৃণা সহ্য করতে পারবে না তুমি। আমার মা বাবার শেষ চিহ্ন ওই বাড়ি, অনেক স্মৃতি জড়িয়ে আছে এতে। ইন্ডাস্ট্রি যদি তুমি অন্যের হাতে তুলে দাও আমি মেনে নিব, কিন্তু আমার বাড়ির কিছু হলে আই উইল ডিস্ট্রয় ইউ। আধার কোন রকমে গাড়ি থামিয়ে খান ভিলাতে প্রবেশ করলো। ওর শরীর কাঁপছে, চোখে মুখে ভয়ের চিন্তার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কোন রকমে আধার ভিতরে প্রবেশ করলো। খানভিলা অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, খানভিলা অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আর সোল্ড। একটা লোক কথাটি বলে স্টেজ থেকে নেমে যায়। আধার পা যেন জমে গেছে। ও বিশ্বাস করতে পারছে না যে ওর জীবনের সবচেয়ে দামি জিনিস ওর থেকে হারিয়ে গেছে। আধার আশেপাশে তাকিয়ে বাড়িটাকে এক পলক দেখলো। ওর পরিবারের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ওর চোখে ভাসছে। ওর মায়ের হাসির আওয়াজ, কোনো ভুল করলে ওর বাবার ছোটখাটো, কোনো ভুল করলে ওর বাবার ছোট ছোট বকা সব ওর কানে বাজছে। সব শেষ। আই লস্ট এভরিথিং ইন মাই লাইফ, এভরিথিং ইজ ওভার। তুমি আমাকে বরবাদ করে দিলে শবনম। কথাগুলো বলে আধার ওখান থেকে বেরিয়ে যায়। আশরাফ আর সূর্য শবনমদের পাশের ড্রয়িং রুমে সোফায় বসে আছে। মাথা দিয়ে ঘাম ছুটছে সূর্যের। বলেছিলাম ড্যাড, এখনো সঠিক সময় আসেনি বাড়ি বিক্রি করার, কিন্তু তুমি আমার একটা কথা শুনোনি। এখন দেখো, আমও গেল, আটিও গেল। না বাড়ি আমাদের হাতে আছে, আর না বিজনেস। টাকাও পেলাম না, আর স্বপ্নও আমাকে ভুল বুঝলো। স্টপ ইট সূর্য, কতবার বলেছি জায়গা দেখে কথা বলবে। দেয়ালেরও কান আছে। ডু ইউ গেট দ্যাট? আর এত শবনম শবনম কেন করছো? শুধু আমাদের হাতের একটা মোহরা, প্রয়োজনে শেষ হলে ওকেও শেষ করতে দ্বিধাবোধ করবো না আমি। আশরাফের কথা শুনে সূর্য রেগে আশরাফের কলার ধরে ফেলে। ডোন্ট ইউ ড্যাড মিস্টার আশরাফ হাসান। স্বপ্নের কোনো ক্ষতি করার কথা চিন্তা করলে আমি আপনাকে খুন করে ফেলবো। ভালোবাসি ওকে আমি, ওকে আমার চাই, যে কোনো মূল্যে ওকে চাই। ওকে পাওয়ার জন্য আমি অনেক কিছু করেছি। আজানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি শুধুমাত্র স্বপ্নকে পাওয়ার জন্য। ওর বাবাকেও আমি মেরেছি, কারণ উনি সব জেনে গিয়েছিলেন, আমার পথে ঘাটা হয়ে দাঁড়িয়েছিলেন, তাই ওনাকেও মুক্তি দিয়ে দিয়েছি।
আপনি আমার বাবা, তাই এখনো বেঁচে আছেন। আপনার জায়গায় অন্য কেউ তাকে এতক্ষণে দফন করে দিত। এই সূর্য স্বপ্ন শুধু সূর্যের, আর সূর্য শুধু স্বপ্নামের। আশরাফের কথা শুনে সূর্য রেগে আশরাফের কলার ধরে ফেলে। সূর্যের চোখে স্বপ্নমের জন্য পাগলামি স্পষ্ট দেখতে পাচ্ছে আশরাফ। সূর্য রেগে গেলে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে তা তার জানা আছে, তাই নিজের কলার থেকে সূর্যের হাত সরিয়ে আশরাফ বলতে শুরু করলো। সূর্য বাবা, এখন এসব কথা বলার সময় না। শবনম এখন চলে আসবে, বাড়ি গিয়ে শান্তিতে কথা বলবো, ওকে? আর ডোন্ট ওয়ারি, শবনম শুধু তোমার, কেউ তোমাদের মাঝে আসবে না। ওদের খেয়াল নেই যে কেউ দূর থেকে ওদের কথা শুনছে আর তা ক্যামেরায় বন্দি করছে। স্বপ্নম বাড়িতে ঢুকতেই সূর্য আশরাফ থেকে সরে যায়। স্বপ্নম আশরাফ আর সূর্যের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে যায়। তখনই সূর্য স্বপ্নমের হাত ধরে ফেলে। শবনম, আমার কথা শোনো। স্বপ্নম সূর্যের হাত জারি মেরে সরিয়ে দেয়। তোমার সাথে আমি পরে ডিল করব। স্বপ্নম উপরে মায়ের রুমে চলে যায়। মায়া স্বপ্নম আজান আর আসিফের একসাথে তোলা একটি ছবিতে হাত বুলাচ্ছিল। স্বপ্নম রুমে ঢুকতেই বসা থেকে দাঁড়িয়ে যায় মায়া। স্বপ্নম রুমে এসে মায়ের মুখোমুখি দাঁড়ায়। হাউ কুড ইউ ডু দিস আম্মু? তুমি এটা কিভাবে করতে পারলে? ওই বাড়ি আর বিজনেস সব আজানের আমানত আমার কাছে। আজানের জান বাস করে ওই বাড়িতে, ওর বাবা মায়ের শেষ স্মৃতি এটা, আর তুমি কিনা জেনে বুঝে এটা করলে? মায়া স্বপ্নমের দিকে পিট করে বলতে শুরু করলো। আমার যা ঠিক লেগেছে আমি তাই করেছি। এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে বা শুনতে চাচ্ছি না। তোমাকে শুনতে হবে আম্মু, আর সব প্রশ্নের উত্তরও দিতে হবে। কেন করলে এমন? তোমার জন্য করেছি। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্য। সব মা বাবাই চায় তার সন্তান সুখে থাকুক, তার একটা সংসার হোক, পরিবার হোক। কিন্তু আমার মেয়ে এমন একজনের অপেক্ষায় বসে আছে যে কখনো ফিরে আসবে না। আমি শুধু চেয়েছি তুমি আজানকে ভুলে যাও, নিজের জীবন নতুন করে সাজাও সূর্যের সাথে। কথা দিয়েছিলে তুমি সূর্যকে বিয়ে করবে, কিন্তু তুমি এই আধার রেজওয়ানকে আজান প্রমাণ করতে লেগে গিয়েছো। তোমার মনে এই প্রশ্ন জাগে না যে যদি ও আজান হতো তাহলে কেন নিজেকে আধার বলবে, কেন আমাদের থেকে দূরে থাকবে? মায়ের কথাই স্বপ্নম কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। মায়া তো ঠিকই বলেছে। নেই কোনো জবাব তোমার কাছে, আমি জানতাম। মায়া স্বপ্নমের দুই কাঁধে হাত রেখে বলতে শুরু করলো। আমি তোমার মা হই শাবনাম, আই অ্যাম ইওর মাদার। আমি কখনো তোমার খারাপ চাইবো না। আমি আর কতদিন বাঁচি ঠিক নেই, মৃত্যুর আগে তোমাকে সুখী দেখতে চাই আমি। আমার কথাগুলো একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। স্বপ্ন মায়াকে কোনো জবাব না দিয়ে চুপচাপ ওর রুম থেকে বেরিয়ে যায়। স্বপ্নম নিজের রুমে এসে দরজা লাগিয়ে হাঁটু ভাঁজ করে বসে পড়ল। চোখ দিয়ে শুধু পানি পড়ছে ওর। কেন হচ্ছে এসব? আমি তো এমন কিছু চাইনি। সব কিছু ওলট পালট হয়ে গেছে। আমি কি ভুল করেছিলাম যার শাস্তি আমি পাচ্ছি? প্লিজ আল্লাহ, সব কিছু আগের মতো ঠিক করে দাও। এইদিকে অন্ধকার রুমে বসে আছে আধার। আশেপাশে সব আসবাবপত্র ফুলরে পড়ে আছে। বাম হাত দিয়ে মুঠো করে একটা কাঁচের গ্লাসের টুকরো চেপে ধরে আছে ও। হাতের রক্ত দিয়ে ফুলার ভেসে যাচ্ছে, সেই দিকে কোনো খেয়াল নেই আধারের। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে, আর চোখে শুধু ঘৃণা প্রকাশ পাচ্ছে ওর। যতবারই তোমাকে কাছে টানতে চাই তুমি এমন কিছু করো যে তোমার প্রতি আমার ঘৃণা আরো বেড়ে যায়। প্রত্যেকবার আমার ব্রেন আমার মনের কাছে হেরে যায়, কিন্তু এবার আমি নিজেকে শক্ত করে ফেলেছি। নিজের হাতে আমার বরবাদের খেলা প্ল্যান করেছিলে না তুমি, এবার খেলা আমি দেখাবো তোমাদের বরবাদের। নিজের হাতে তোমাকে শাস্তি দিবে এই আজান খান। ওয়েট ফর টুমোরো, দি গেম হ্যাজ বিন স্টার্টেড। স্বপ্নম অনেকক্ষণ ধরে বসে কান্না করছে, কিন্তু কিছুতেই সমীকরণটি মেলাতে পারছে না ও। কালকে যা হবে সরাসরি হবে। তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে আধার। তুমি কে, কেন এসেছো, আমাদের জীবনের সব কিছুর উত্তর আমার চাই। এখন শুধু ভোর হওয়ার অপেক্ষা। সকালে স্বপ্নম রেডি হয়ে নিচে নেমে দেখে সূর্য সিঁড়ির সামনেই দাঁড়িয়ে আছে ওর অপেক্ষায়। স্বপ্নমকে দেখে সূর্যের সামনে গিয়ে দাঁড়ায়। সূর্যের সামনে আসতেই স্বপ্নম মুখ ঘুরিয়ে চলে যেতে নেয়।
তখনই সূর্য শবনমের হাত ধরে ফেলে। শবনম, আমার কথাটা তো শোনো, আমাকে এক্সপ্লেন করার একটা সুযোগ তো দাও। শবনম সূর্য থেকে নিজেকে হাত ছাড়িয়ে বলল, আমি তোমার কোনো কথা শুনতে চাই না সূর্য। কাল তুমি যা করেছো তারপরে আমাদের বন্ধুত্বটাও শেষ হয়ে গেছে। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি, সত্যি বলছি শবনম। আন্টি নিজেই বাড়িটা বিক্রি করতে চাইছিলেন, আর ড্যাডও ওনার সাপোর্টে ছিলেন। তুমি এমনিতেই কত টেনশনে আছো, তাই আমি তোমাকে এটা জানিয়ে আর টেনশন দিতে চাইনি। ভেবেছিলাম আমি সব সামলে নেব, কিন্তু পারিনি। তুমি বলো, এটা কি আমার অপরাধ? হ্যাঁ, এটা সত্য যে আমি তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু কখনো নিজের ভালোবাসার দাবি নিয়ে তোমার কাছে আসিনি, আর আসবো না। সারা জীবন অপেক্ষা করবো তোমার জন্য। আই এম সরি সূর্য, আমি তোমাকে ভুল বুঝেছি, কিন্তু কি করব বলো, কিছু বুঝতে পারছিলাম না। ক্ষমা করে দিও আমায়। ইটস ওকে শবনম, আমি কি কখনো তোমার সাথে রাগ করে থাকতে পারি? তোমার দুর্বলতা আমি জানি জান, আর তোমার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে তোমার ইমোশন। তুমি অনেক সহজে মানুষকে বিশ্বাস করে ফেলো। সরি জান, তোমার ইমোশনের ফায়দা তোলার জন্য। তুমি কোথায় যাচ্ছ আমি ড্রপ করে দিই? না, দরকার নেই, আমি অফিসে যাচ্ছি, ওখান থেকে একটা দরকারি কাজে যাব। আমি আসি, বাই। শবনম চলে যেতেই সূর্যের ফোনে কল আসে। হ্যালো বস, আধার রেজওয়ান এর সব ইনফরমেশন বের করে ফেলেছি। গুড জব, আমি আসছি। সূর্য ফোন পকেটে ঢুকিয়ে বেরিয়ে যায়। এইদিকে শবনম ড্রাইভ করছে, এমন সময় রাফির কল আসলো। বলো রাফি। ম্যাম, মিস্টার আধরা রেজওয়ান আর্জেন্টলি আপনাকে ওনার সাথে দেখা করতে বলেছে। ওনার সাথে আমারও কথা আছে। কোথায় দেখা করতে বলেছেন উনি? ওনার বাড়িতে ম্যাম। শবনম ফোন কেটে দিল। আজকে আমার সব প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে মিস্টার আধার রেজওয়ান। শবনম গাড়ি আধারের বাড়ি থেকে ঘুরিয়ে নেয়। কিছুক্ষণের মধ্যেই শবনম আধারের বাড়িতে পৌঁছে যায়। শবনম গাড়ি থেকে নেমে বাড়ির ডোরবেল বাজালো, কিন্তু কেউ দরজা খুলছে না। অনেকবার বাজানোর পরও কেউ ডোর খুলছে না। শবনম রেগে দরজায় বাড়ি দিতেই দরজা খুলে যায়। দরজা খোলা আর আমি গাধার মতো বেল বাজাচ্ছি। শবনম ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে যায়। ওরা আজানের ছবি দিয়ে পুরো ড্রয়িং রুম সাজানো, উপর থেকে গিটারের সুর ভেসে আসছে, যেটা আজান সবসময় ওর জন্য বাজাতো। শবনম সিঁড়ি পেয়ে উপরে উঠে আসে। একটা রুম থেকে আওয়াজটা আসছে। শবনম দরজা খুলে ভিতরে ঢুকে যায়। বরাবর দেওয়ালে লেখা। শবনমের মুখে হাসির ঝলক ফুটে ওঠে। আজান এভাবেই ওকে প্রপোজ করেছিল। ওর চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এটা খুশি পানি নাকি কষ্টের, ওর নিজেরও জানা নেই। বারান্দা থেকে কারোর গানের আওয়াজ ভেসে আসছে। শবনম ধীর পায়ে ওইদিকে এগিয়ে যায়। নিজের পেছনে কারোর অস্তিত্ব টের পেয়ে গিটার নিচে রেখে দিল আধার। পিছনে ফিরে শবনমের সামনে এসে ওর মুখোমুখি দাঁড়ালো আধার। শবনম আধারকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে। আধার সাথে সাথে ওকে নিচে থেকে ছাড়িয়ে ধাক্কা মেরে দূরে সরিয়ে দেয়। শবনম টাল সামলাতে না পেরে পিছনের দেওয়ালের সাথে বাড়ি খায়। মাথার পিছনে আঘাত পায় শবনম, কিন্তু এতে ওর কোনো খেয়ালই নেই। ও অবাক চোখে আধারের দিকে তাকিয়ে আছে। আধারের এই রূপ ওর অজানা। আধারের চোখ শুধু ওর জন্য ঘৃণা দেখতে পাচ্ছে শবনম। শবনম নিজেকে সামলে নিয়ে আধারের কাছে যেতে নেয়। তখনই আধার হাত দিয়ে ওকে থামিয়ে দেয়। ডোন্ট ইউ ডেয়ার টু কাম ক্লোজ টু মি। তোমার আসল রূপ আমি জেনে গেছি। এখন আর কষ্ট করে তোমাকে ভালোবাসার এই মিথ্যে নাটক করতে হবে না শবনম চৌধুরী। নাটক? মাইন্ড ব্লোয়িং শবনম, তোমাকে তো বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড দেওয়া দরকার। অনেক কষ্ট হচ্ছে তাই না আমাকে জীবিত অবস্থায় দেখে? তোমার এত কষ্ট করে করা নাটক, আমাকে মারার প্ল্যান সব বরবাদ হয়ে গেল তাই না? আধারের প্রত্যেকটা কথাই শবনম অবাকের চরম সীমায় পৌঁছে যাচ্ছে। কি আবল তাবল বলছে আধার? আমি ওকে মারার প্ল্যান করেছি? আমার ভালোবাসা ওর কাছে নাটক মনে হয়? আমি তোমাকে অনেক ভালোবাসি আধার, আর আমি কিনা তোমাকে মারবো? এটা তুমি ভাবতে পারলা? এটাই তোমার ভালোবাসা? শবনমের কথায়
আধার রেগে ওকে দেওয়ালে চেপে বলতে শুরু করে, ভালোবাসার কথা তোমার মুখে মানায় না। তোমার বাবা আমার বাবা মাকে খুন করেছিল, আমাকে অনাথ করে দিয়েছিল, আর তুমি আমাকে মারার জন্য এত কিছু করলে। কিন্তু আফসোস, আমি বেঁচে গেছি আর তোমার কাছ থেকে নিজের প্রতিশোধ নিতে ফিরে এসেছি। আমার বাবা এমন কিছু করেনি, আর না তোমাকে মারার চেষ্টা করেছে। কেউ তোমাকে ভুল বুঝিয়েছে আজান। প্লিজ তুমি আমাকে এক্সপ্লেইন করার একটা সুযোগ তো দাও। জাস্ট শাট আপ। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজকে থেকে তোমার বরবাদের দিন শুরু। শবনম চৌধুরী, অনেক ভালোবাসো নিজের বাবাকে, তাই না? তো এখন নিজের বাবার ড্রিম প্রজেক্টকে বাঁচিয়ে দেখাও। গরিব শিশুদের জন্য স্কুল খোলার স্বপ্ন ছিল তোমার বাবার, তাই না? আর এই প্রজেক্ট তুমি তোমার সব টাকা ইনভেস্ট করে দিয়েছ, কিন্তু আফসোস এই ড্রিম প্রজেক্ট আর পুরো হবে না। মানে কি বলতে চাও তুমি? মানে এটা যে আমি তোমার প্রজেক্ট কিনে ফেলেছি, এখন আর এই স্কুল তৈরি হবে না। ইউ ক্যান ডু দিস আধার। আমার আব্বুর স্বপ্ন এটা। তুমি তো আমাকে ঘৃণা করো, তাহলে এর শাস্তি ওই বাচ্চাগুলোদের কেন দিচ্ছ? যা শাস্তি দেওয়ার আমাকে দাও, যা কষ্ট দেওয়ার আমাকে দাও, কিন্তু প্লিজ এমন কিছু করো না। আধার শবনমের হাত জোরে ধরে বলতে শুরু করে, এটা তো জাস্ট শুরু, আরো অনেক কিছু বাকি আছে তোমার জন্য। বলে শবনমের হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দরজা লাগিয়ে দেয় আধার। শবনম বাইরে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, আধার প্লিজ একবার আমার কথা শুনো। আমি কিচ্ছু করিনি, আমার আব্বু কিচ্ছু করেনি, সব তোমার ভুল। প্লিজ একটা বার আমাকে সুযোগ দাও আমার সত্যতা প্রমাণ করার। অনেক বলার পরও আধার দরজা খুলল না। তুমি অনেক বড় ভুল করে ফেললে আধার, অনেক বড়। যখন নিজের ভুল বুঝতে পারবে তখন তোমার কাছে আমি থাকবো না। যে নিজের ভালোবাসাকে বিশ্বাস করতে পারে না তার ভালোবাসার কোনো অধিকার নেই। হেট ইউ আধার, আই জাস্ট হেট ইউ। শবনম দৌড়ে ওখান থেকে বেরিয়ে গেল। শবনম যেতেই আধারের রুমে চলে আসলো। আধার পুরো বাড়ি তছনছ করে দিচ্ছে, বাড়ির সব জিনিসপত্র ভেঙে চুরমার করে দিচ্ছে ও। হঠাৎ ওর নজর ওই দেওয়ালে যায় যেখানে শবনম আঘাত পেয়েছিল। দেওয়ালে রক্ত লেগে আছে। আধার দেওয়ালটার সামনে গিয়ে রক্তটুকু ছুঁয়ে দেখলো। আমি তোমাকে আঘাত করেছি, নিজের ভালোবাসাকে আঘাত করেছি। হাউ কুড আই ডু দ্যাট? বলে দেওয়ালে নিজের হাত দিয়ে ইচ্ছে মতো ঘুষি মারছে। হাউ কুড আই ডু দ্যাট, ড্যাম ইট? ওকে কিভাবে আমি আঘাত করলাম? আধার ওখানেই হাঁটু ভাঁজ করে বসে পড়লো। চিৎকার করে কাঁদছে আধার। ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে ওর হাত থেকে। হঠাৎ ফোনে এমএমএস টোন বেজে ওঠে। আধার রক্তাক্ত হাতে ফোনটা তুলে এমএমএস সেভ করে। এমএমএসটা দেখার পর আধারের পায়ের নিচে থেকে যেন মাটি সরে যাচ্ছে। আশেপাশ সূর্যের এমএমএস, যেখানে ওরা সবকিছু কবুল করেছে। এমএমএসটা দেখার পর আধারের হাত থেকে ফোনটা পড়ে যায়। শবনমের বলা প্রতিটা কথা ওর কানে বাজতে শুরু করে। মাথা ঘুরছে আধারে। এতদিন আমি মিথ্যাকে আঁকড়ে ধরেছিলাম, সত্য আমার সামনে ছিল, কিন্তু আমি নিজের ঘৃণায় এতটা অন্ধ ছিলাম যে নিজের ভালোবাসাকে বিশ্বাস করতে পারিনি। আমি শবনমের প্রতি কতটা অন্যায় করেছি। ও কখনো আমাকে ক্ষমা করবে না। শি আইল হেট মি। ওর সামনে কিভাবে যাব আমি? নজর মিলাবো কিভাবে ওর সাথে? আধার উঠে নিজের মাথা দেওয়ালের সাথে বাড়ি দিতে থাকে। আনাস দৌড়ে এসে আধারকে ধরে। আধারকে কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এইদিকে শবনম ড্রাইভ করছে আর কান্না করছে। কখনো ক্ষমা করব না তোমাকে, কখনো না। আই হেট ইউ আজান, আই জাস্ট হেট ইউ। হঠাৎ শবনমের চোখ ঝাপসা হয়ে আসে। মাথায় প্রচন্ড পেন শুরু হয়ে যায়। শবনম দুই হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে ওর। এত বেশি পেন করছে যে শবনম চিৎকার করতেও পারছে না। চোখের সামনে আলো পাড়ের সামনে তাকায়ও একটা ট্রাক ওর গাড়ির সামনের দিকেই আসছে। এইটাই হয়তো তোমার হেট স্টোরির শেষ পরিণতি আধার রেসওয়ান। আমার সাথে হয়তো তোমার এই ঘৃণায় শেষ হয়ে যাবে আজ। ভালোবেসেছিলাম তোমায়, কিন্তু তার বদলে সামান্য বিশ্বাসটুকুও পেলাম না। একবার তুমি চলে গিয়েছিলে
এবার আমি চলে যাব, তুমি তো ফিরে এসেছো, হয়তো আমি আর ফিরে আসবো না। হঠাৎ শবনমের গাড়ি ট্রাকের সাথে বাড়ি খায় আর বিকট একটা আওয়াজ হয়। আনাস অনেক চেষ্টা করেছে কিন্তু কিছুতেই আধারকে কন্ট্রোল করতে পারছে না। স্যার, আপনার কিছু হলে ম্যাডামের কি হবে আপনি জানেন? উনি এখন শত্রুদের ঘেরায় আছেন, আর কে কখন ওনার কি ক্ষতি করে বসে তার থেকে উনি অজানা। প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। নিজের জন্য না হলেও ম্যামের জন্য ভাবেন। আনাসের কথায় আধার কিছুটা শান্ত হয়। ইউ আর রাইট আন্স, আমাকে শবনমকে সব জানাতে হবে। ওর চারিদিকে বিপদ। আই হ্যাভ টু সেভ হার, আই হ্যাভ টু। বলেই আধার দৌড়ে বেরিয়ে যায়। আনাস ওর পিছু পিছু আসছে ওকে আটকানোর জন্য। স্যার, যা করার সকালে করবেন, এখন আপনাকে ডাক্তার দেখাতে হবে। প্লিজ স্যার, ওয়েট। আধারের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, হাত দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, কিন্তু আধার কিছুতেই থামছে না। হঠাৎ সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গিয়ে আধার ব্যালেন্স হারিয়ে গড়িয়ে পড়ে যায়। আধার চোখ ঝাপসা হয়ে আসছে। আস্তে আস্তে আধার চোখ বন্ধ করে ফেলে। আধার সামনে দাঁড়িয়ে আছে শবনম। সাদা রঙের জামা, খোলা চুলগুলো এলোমেলো ভাবে বাতাসে উঠছে। ছোট মন ভুলানো সেই মায়াবী হাসি। আধার শবনমের দিকে এক কদম এগোলো। শবনম এক কদম পিছিয়ে যাচ্ছে। আধার নিজের হাত শবনমের দিকে বাড়াতেই শবনম হাওয়ায় মিশে যায়। বিছানা থেকে লাফ দিয়ে উঠে আধার ঘামে পুরো শরীর ভিজে যাচ্ছে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ও পাশে ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর 5টা বাজে। স্বপ্ন ছিল, কিন্তু অনেক ভয়ঙ্কর স্বপ্ন। হঠাৎ আধারের শবনমের কথা মনে পড়ে যায়। আমাকে স্বপ্নমের কাছে যেতে হবে, সব ভুল ভাঙতে হবে, ক্ষমা চাইতে হবে ওর কাছ থেকে। তো নিশ্চয়ই রেগে আছে, কান্না করছে আমার জন্য। আমি আসছি তোমাদের কাছে স্বপ্নম, সবকিছু ঠিক করে দিব আমি। আধার বিছানা থেকে উঠতে নিলে মাথা ভারী অনুভব করে, ঘুরছে মাথাটা। আধার খেয়াল করলো ওর হাতে আর মাথায় ব্যান্ডেজ করা। আধার কোনো রকমে উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে আধার গায়ে একটা সাদা টি শার্ট জড়িয়ে নিচে নেমে আসে। আনাস আধারের মেডিসিন নিয়ে উপরে আসছিল। আধারকে নিচে নামতে দেখে ও অনেকটা ঘাবড়ে যায়। ও নো, স্যার জেগে গেছেন। এখন নিশ্চয়ই উনি শবনম ম্যাডামের কাছে যেতে চাইবেন। স্যারের শরীর এমনিই ভালো না, ডক্টর বলেছে ওনাকে রেস্ট নিতে। এখন যদি স্যার এই খবর জেনে যান তাহলে উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। দিস ক্যান বি ভেরি রিস্কি ফর হিম। এখন কিছুতে স্যারকে এসব জানানো যাবে না। মনে মনে আধার যেতে নিলে আনাস ওকে বাধা দিয়ে দাঁড়ায়। আবার ভ্রু কুচকে আনাসের দিকে তাকালো। হোয়াট? স্যার, ডক্টর বলেছে আপনাকে রেস্ট করতে। আপনি প্লিজ আজকে কোথাও বেরিয়েন না। ডোন্ট টাচ মি আনাস। আমার কি করতে হবে আর কি না সেটা আমি ভালো বুঝি। সর সামনে থেকে। আনাসকে সরিয়ে আধার হাঁটা ধরলো। আনাস আবারও আধার সামনে দাঁড়ালো। স্যার প্লিজ আমার কথা শুনেন। আনাসের ব্যবহারে আধারের কেমন জানি খটকা লাগছে। তুমি আমার কাছ থেকে কি লুকাচ্ছ আরাস? কই কিছু না স্যার। আধার আনাসের সামনে এসে ওকে বলল, আই এম শিওর তুমি কিছু লুকাচ্ছ। জাস্ট স্পিক আপ, ড্যাম ইট। আধারের ধমকে আনাস অনেকটা কেঁপে ওঠে। ম্যাডাম হসপিটালে অ্যাডমিট। আনাসের কথাই আধার 2 কদম পিছিয়ে যায়। শবনম হসপিটালে? কেন, কি হয়েছে ওর? খুব ঠিক আছে তো? তুমি কিছু বলছো না কেন আনাস? ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।